মামুনি। আদনান ভাইয়ের চিৎকারে আমি লাফিয়ে উঠলাম, দুই হাত দিয়ে কান চেপে ধরলাম। বাবা রে, এত জোরে কেউ ডাকে? আমার কান ফেটে গেল মনে হয়। একটু পরেই মা এক প্রকার ছুটে এসে আমাদের সামনে দাঁড়ালো। রান্নাঘরে ছিল হয়তো। হাতে যে খুন্তিটা আছে তা দেখেই বুঝতে পেরেছি। মা এসে ভাইয়াকে দেখে যে কি খুশি, খুশিতে বাকবাকম হয়ে গেল। বাকবাকম তো হবেই, মা যে ভাইয়াকে খুবই ভালোবাসে। আমি কে? তাদের মেয়ে, আপন মেয়ে? আমার মনে হয় না। আমার মনে হয় আমি তাদের সৎ মেয়ে, আর ভাইয়া তাদের নিজের ছেলে। এজন্য আমার দুঃখের সীমা নেই। কিন্তু এই দুঃখের মাঝেও সুখ আছে, আর সেটা হলো আমার মামুনি পাপ্পা। বলছি তারা কে? তারা হলো এই ঘাটা সাদনানের মা বাবা। খুবই ভালোবাসে আমাকে, আমিও তাদের এত ভালোবাসি। আম্মু মুখে হাসি ফুটিয়ে বলল, আদনান, কখন আসলি বাবা? এত রেগে আছিস কেন? কি হয়েছে? প্রচন্ড চিন্তিত ভঙ্গিতে মা কথাটা জিজ্ঞাসা করেই আদনান ভাইয়ের গালে হাত দিল। আমি মায়ের আদিক্ষেতা দেখে ফেংচি কাটলাম। অসহ্য লাগে এই ভালোবাসা দেখলে। আদনান ভাইয়া আমার দিকে শক্ত চোখে তাকিয়ে আম্মুকে বলল, ও বাড়ি কিভাবে গেল মামুনি? ওকে আমি বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করতে নিষেধ করেছিলাম। আদনান ভাইয়ের কথা শুনে মা খ্যাপা বাঘিনীর মতো আমার দিকে তাকালো। মনে হয় আমি কোনো ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছি। আমি আম্মুর তাকানো দেখে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি, মুখে ভয়ের আভাস, কিন্তু মনে মনে আদনান ভাইয়ের কুষ্টি উদ্ধার করছি। একবার সুযোগ পাই ভাইয়ের উচিত শিক্ষা দেব আমি। আমি তো জানি না রে, ও তো আমাকে বললো নাকি ওর বান্ধবীর বাড়িতে যাবে নোট আনতে। কিসের নোট? কোনো নোট না। ও গিয়েছিল তোমাকে মিথ্যা কথা বলে মাঠে ওই বাচ্চাদের সাথে লাফালাফি করতে। আশেপাশে কত লোকজন ছিল তুমি জানো? সবার সামনে এরকম পোশাক পরে ও লাফালাফি করছিল। কতটা বেয়াদব হয়ে গেছে। আমি ওকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি মামুনি। আর কখনো যদি ও মাঠে গিয়ে বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করে তো আমার হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না সেদিন, এমনকি তোমরাও না। চিৎকার করে কথাগুলো বলে আমার দিকে আদনান ভাই রাগে চোখে তাকিয়ে কটমট করে তারপর গটগট পায়ে বেরিয়ে গেল। পেছন থেকে আম্মু ভাইয়াকে ডাকলো। ভাইয়া শুধু একবার বলল, পরে আসবো মামুনি। তারপর চলে গেল। আম্মু আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে কিছু বলবে, আমি দৌড়ে রুমে চলে এলাম। জানি এখন ওখানে থাকলে আমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে, তাই না থাকাই বেটার। রুমে এসে বারান্দায় গেলাম। বারান্দা থেকে আদনান ভাইদের বাসার দিকে তাকিয়ে রইলাম। আমার রুমের সোজাসুজি আদনান ভাইয়ের রুম। ভাইয়াকে দেখলাম শার্টের বোতাম খুলতেছে, তখনই ফোন বেজে উঠলো। ফোন নিয়ে ওভাবেই বারান্দায় আসতে লাগলো। তার বারান্দা আমার বারান্দার সাথে, তাই সে বারান্দায় এসে আমাকে দেখবে, তাই দৌড়ে রুমে চলে গেল। কোথাও যেতে পারবো না খাটাসটার জন্য। রাগে ফুসফুস করতে করতে রুমে চলে এলাম। তারপর বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম। ওইভাবেই ঘুমিয়ে পড়েছি রাতে। জাগনো পেলাম আব্বু এসেছে। আব্বুর আওয়াজ পেয়ে খুশিতে নাচতে নাচতে পেরিয়ে পড়লাম। এখন আর মা বকতে পারবে না। আব্বুর সামনে বকতে গেলে আব্বু ধমক দিয়ে দেবে। সত্যি মা বকতে পারলো না। মা আমার দিকে শুধুই কটমট করে তাকিয়েছিল। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে আব্বুর সাথে খেতে বসলাম। খেয়ে রুমে এসে আবার দরজা লাগিয়ে ফেসবুকে ঢুকলাম। ফেসবুক চালাতে চালাতে কখন রাত 11টা বেজে গেছে আমি খেয়ালই করিনি। খেয়াল করলাম একটা অচেনা আইডি থেকে মেসেজ আসতে। সে আমাকে এক প্রকার হুমকি দিয়েছে মেসেজ দিয়ে। তাড়াতাড়ি অফলাইনে ঘুমিয়ে যাও, নয়তো তোমার কপালে শনি আছে। মেসেজ দেখেই আমি শোয়া থেকে বসে পড়লাম। কথার ধরন একদম আদনান ভাইয়ের মতো। আমি তো আদনান ভাইয়ের সব আইডি আমার দিকে ব্লক করে রেখেছি। তাহলে ভাই আমার আইডি কোথায় পেল? আর এটা কি ভাইয়ের আইডি? মুখে আঙুল নিয়ে কামড়াতে লাগলাম আর ভাবতে লাগলাম। তারপর ওই আইডিতে ঢুকলাম। আইডির নাম অদ্ভুত। আমি একটা কার্টুন পিক দেওয়া প্রোফাইলে, আর জীবনে মনে হয় না কিচ্ছু পোস্ট করেছে। প্রোফাইল ফাঁকা, ইনফরমেশন কিছুই নেই। এটা 1 নাম্বারের ফেক আইডি, দেখেই বোঝা যায়। প্রোফাইল পিকটা দেওয়া হয়েছে 3 ঘন্টা আগে। আচ্ছা, এটা কি আদনান ভাইয়া? আমি তার সব আইডি ব্লক করে রেখেছি দেখে এই আইডি দিয়ে আমার উপর নজর রাখে। কথাটা ভাবতেই আমার হাত থেকে ফোন পড়ে গেল। এটা নিশ্চয়ই আদনান ভাই। আদনান ভাইয়ের কাছে ধরা পড়লে তো আমার খবর আছে।
আমি তাড়াতাড়ি ডাটা অফ করে শুয়ে পড়লাম। চিন্তায় এদিক ওদিক করতে লাগলাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। সকালবেলা পরদিন শুক্রবার, এর জন্য কলেজ অফ। বাসায় কাটাতে হবে আদনান ভাইয়ের ভয়ে আমি আর রুম থেকে বের হলাম না। 2-3 বার তার কণ্ঠ শুনলাম। সকালে একবার খাওয়ার রুমে খেলাম, দুপুরে চুপি চুপি খেলাম। সারা দিন রুম থেকে এত বোর হয়ে গেছি। একবার আমার একটু মাঠে যেতে হবে, একটু খেলতে হবে, নয় মনটা ফ্রেশ হবে না। জিম মেরে বসে আছি রুমে, গালে হাত দিয়ে ভাবছি কিভাবে বের হব। আজ তো কোনো অজুহাত দিতে পারবো না, জানি এর জন্য লুকিয়ে বের হতে হবে। আজ শুক্রবার, ভাইয়াকে নিয়ে ভয় ছিল, কিন্তু আজকে ভাইয়াকে নিয়ে ভয় নেই। কারণটা হলো সে নাকি দুপুরের পর ওর একটা ফ্রেন্ডের সাথে কোথাও যাবে। সেই সুযোগে আমার মাঠে যাওয়ার প্রবল ইচ্ছা হয়েছে। মা এখন রুমে আছে, কারণ আম্মু বাড়িতে আব্বুর সাথে না বিকেলের টাইমে চা খায় আর গল্প করে। আমি সুযোগ বুঝে লুকিয়ে চুরিয়ে বাসা থেকে বেরিয়ে মাঠে আসলাম। আজকে আমি ক্রিকেট খেলবো। বাচ্চারা সব তো আমাকে দেখে লাফাচ্ছে সেই খুশিতে। আর কালকের জন্য সবার কত চিন্তা, আমাকে আদনান ভাই মেরেছি কিনা, হ্যান ত্যান। অবশেষে খেলা শুরু হলো। খেলছি, প্রথম বল মারলাম, তারপর আমার দান আসলো। আমি ব্যাট হাতে দাঁড়িয়ে আছি। প্রথমবারই বল মারলাম খুব বিচ্ছিরি ভাবে, কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি। সবার সামনে লজ্জায় মাথা কাটা। বাচ্চাদের সাথে কিনা পারছি না। আবার আমি প্রবল সাহসিনীর শক্তি সঞ্চয় করে দাঁড়িয়ে আছি। ভালোভাবে মারবি, একদম ছক্কা। আমি পাক্কা খেলোয়াড়। এর ব্যাট ধরে আছে। ওই পাশ থেকে চলবে এমন সময় একজনকে মাঠের পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম, যাকে দেখে আমার হৃৎপিণ্ড চলাচল বন্ধ হয়ে গেল। আমি নিঃশ্বাস নিতে পারছি না। কাপা কাপা হাতে ব্যাট উঁচু করে ধরলাম। আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি। ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। এতটাই ভয় পেয়েছি যে আমার হাত থেকে ব্যাটটা ঠাস করে পড়ে গেল। শুধু পড়ে ক্ষান্ত হলো না, শয়তান ব্যাটা গিয়ে পড়লো আমার পায়ে। আমি মাগো বলে চিৎকার করে পা ধরে নিচে বসে পড়লাম। একে তো আমার সামনে দাঁড়িয়ে আছে এক সিংহ, যাকে আমি প্রচন্ড ভয় পাই, যার জন্য এমনিতেই আমি আত্মরা। সে আমার আজকে কি অবস্থা করবে সেটা কেউ জানে না। তারপরে এই ব্যাটা আমার পা ভেঙে দিল। বড় বড় চোখ করে বিস্মিত হয়ে তাকিয়ে আছে আদনান ভাইয়ের দিকে। জীবনে এত বড় শখ মনে হয় খায় নাই আর। আদনান ভাইয়ের দৃষ্টি সামনের দিকে, ভুলেও আমার দিকে তাকাচ্ছে না। একইভাবে সামনের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। আমি তার কোল থেকে তার মুখের দিকে তাকিয়ে আছে হতভম্ব হয়ে। আদনান ভাইয়ের ফর্সা মুখ লাল টকটকে হয়ে আছে, ভ্রু কুচকে মুখ একটু ছোট করে হেঁটে যাচ্ছে। তার এই শক্ত কঠিন মুখ দেখে আমার হার্ট অ্যাটাক করার অবস্থা। শেষমেশ কিনা আজকেও ধরা খেলাম তার হাতে। নিজের কপাল নিজেরই ঝাপটাতে ইচ্ছে হচ্ছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এত পোড়া কপাল আমার, আমি একটু শান্তি পাই না এর জন্য। হাহারে বেচারা পা, আমার কি অবস্থা হয়েছে। এই খাটাসটার জন্য আমার পায়ের এই হাল হলো। তখন ভাইয়াকে দেখে আমি ভয়ে হাত থেকে ব্যাট নিজের পায়ের উপর ফেলে দেই আর মাগো বলে চিৎকার করে পা ধরে নিচে বসে পড়ি। আমি বসার সাথে সাথে ভাইয়া এক প্রকার ঝড়ের গতিতে আমার কাছে এসে পা ধরে ঘাসের উপর বসে নিজের হাঁটুর উপর আমার পা দিয়ে দেখতে থাকে কি হয়েছে। কাঠের ব্যাট, সেটা তো আর কম ভর না। এক আঙুলে পড়ে সেটার সাথে সাথে ফুলে উঠেছে আর সাইড দিয়ে লাল হয়ে চ্যাপটা হয়ে গেছে আমার পা। কি ব্যথা! ভাইয়া আমাকে অবাক করে দিয়ে একটুও বকলো না, বরঞ্চ আলতো ভাবে ছুঁয়ে দিয়ে বলল, জানি এটা হওয়ারই বাকি ছিল। আমি জানতাম যে এমন কিছু একটা ঘটবে। এর জন্য তোকে আমি বারবার বাচ্চাদের মতো লাফালাফি করতে নিষেধ করেছিলাম। তুই এখন আর ছোট বাচ্চা না, অনেক বড় হয়েছিস। কিন্তু কিন্তু তুই তো আমার কথা শোনার মেয়ে না। আর তোর ওর না কোথায়? ওর নাকি কোমর বেঁধে রাখা চিনিস? বেয়াদব মেয়ে, তুই কি এখনো বাচ্চা আছিস? এই মাঠ ভর্তি লোকের সামনে এভাবে ওর না কোমর বেঁধে লাফাচ্ছিস কেন? হ্যাঁ, ভাইয়ার কথাগুলো একদমই চিৎকার আর রাগ নিয়ে ছিল না, খুব করুণ গলায় ছিল। সে আমার পায়ের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, তারপর মুখটা একটু শক্ত করে আমার দিকে তাকিয়ে তারপর আর কিছু না বলে কোলে তুলে নিল। ভাইয়ার আচমকা কাজে আমি হতভম্ব হয়ে গেলাম। স্তব্ধ হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি।
মাঠের সবাই আমাদের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমরা সিনেমা দেখাচ্ছি। অসহ্য। আমি সবার দিকে তাকিয়ে একবার ভেঙচি কেটে তারপর ভাইয়ার গলা জড়িয়ে ধরে চুপ করে রইলাম। আজকে যে ফার্স্ট ভাইয়ের কোলে উঠেছি এমনটা নয়, এর আগেও বহুবার আদনান ভাইয়া আমাকে কোলে নিয়েছে। এমনি এমনি না, সব সময় আমি কোনো না কোনো আকাম করেছি আর তখনই রেগে বকাবকি করে কোলে করে বাসায় নিয়ে গিয়েছে। আর এখন যদি কোলে নেওয়া নিয়ে কিছু বলি, খাবো একটা ধমক। তার থেকে এভাবে থাকাটাই বেটার। আর যে ব্যথা পেয়েছি, এই পানি আমি হাঁটতেও পারবো না। ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে কথাগুলো ভাবছিলাম। আচমকা ভাইয়ার গম্ভীর কণ্ঠে বাস্তবে ফিরে এলাম। এমন অসভ্যের মতো গলা জড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? লে হালুয়া, তিনি আমাকে কোলে নিয়ে সবার সামনে চলতে পারবে আর আমি তার গলা জড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকতে পারবো না? কত বড় বদমাইশ হলে এমন ভাবে আমাকে বলতে পারে? আমি কচকচ করে আদনান ভাইয়ের দিকে তাকিয়ে আছি। আদনান ভাই সামনের দিকে তাকিয়ে কথাটা বলছিল, এবার আমার মুখের দিকে তাকালো। কি হলো, এভাবে চোখ কটমট করছিস কেন? ভাইয়ার সামনে তো উপরে এবার বলেই ফেললাম, সাহস করে নিজে আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে, তাতে কিছু হচ্ছে না। আর আমি এখন তার দিকে তাকিয়ে থাকলেই আমি নাকি অসভ্য। তুমি আমাকে অসভ্য বললে তোমার দিকে তাকিয়ে আছি বলে। আমাকে অসভ্য বলবে? নিজে যে আমাকে এমন সবার সামনে নির্লজ্জের মতো কোলে নিয়ে হাঁটছো, এতে তুমি অসভ্য হচ্ছ না? আর আমি তোমার গলা জড়িয়ে ধরেছি আর একটু তাকিয়েছি বলে অসভ্য হয়ে গেলাম? কালকে আম্মুর সামনে তুমি আমাকে যা নয় তাই বলে বকে এসেছো, তার জন্য কিনা আমি 2 দিন ভয়ে ভয়ে থাকতে হয়েছে মার কাছ থেকে। আবার আজকে তোমার জন্য শুধুমাত্র তোমার এই খাটাস মুখটা দেখে আমার পা ভেঙে গেল, এই অবস্থা হলো। আর তুমি কিনা আমাকে সারা রাস্তা ধমকাতে ধমকাতে আসছো। মামুনির সাথে আজকে দেখা করব। তোমার নামে যদি বিচার না দিয়েছি তো আমার নাম দোলা নয়। খুব সাহসী হয়ে একদম এই কথাগুলো বলে উঠলাম। এই কথা বলতে বলতে কখন যে বাসায় চলে এসেছি বুঝতেই পারিনি। আমরা এখন আমাদের বাগানে আছি। আমার কথা শেষ হতেই আদনান ভাইয়ের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে নেই, সে সামনের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। আমি তো ভাবতেছি এতগুলো কথা বলে ফেললাম রাগের মাথায়, এখন আমার উপর দিয়ে কি যে যাবে তাই ভাবছি। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ভাইয়া আমাকে আর কিছুই বলল না। এই বিষয়ে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসিয়ে দিল ভাইয়া আমাকে। আমাদের এভাবে বাসায় আসতে দেখে মা এক প্রকার ছুটতে ছুটতে এসে দাঁড়ালো পাশে। আমার দিকে কঠিন করে তাকিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমার নামে 120 বদনাম করতে শুরু করে দিল আদনান ভাই। আমি রাগে ফুসফুস করছি আদনান ভাইয়ের বিচার দেওয়া দেখে। একবার তোমাকে বাগে পাই পাছা ধন, কি হাল করব তুমি ভাবতেও পারবে না। এই দোলাকে এভাবে শায়েস্তা করার শাস্তি তো তুমি অবশ্যই পাবে। হারে আমার পা, বলে পা নাড়াতে গিয়ে দিলাম আমি চিৎকার। এত ব্যথা আমি কল্পনাও করিনি। আমার চিৎকার শুনে আদনান ভাইয়ের আর মায়ের কথায় ব্যাঘাত ঘটলো। ভাইয়া ফ্লোরে বসে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে, আমি চিৎকার দিলাম কেন। আমার মাও ব্যস্ত হয়ে, দুজনে এখন ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করছে কি হয়েছে। আল্লাহ দেখাতে আসছে এখন আমাকে। এতক্ষণ যে আমার নামেই কুটকাচালি করছিল দুইজন। কিছুক্ষণের মাঝে মামুনি চলে এলো আমাদের বাসায়। আমার পায়ে তখন ব্যথার মলম লাগিয়ে দিয়েছিল। মামুনি এসে আমার পাশে বসে মাথায় হাত দিয়ে এক হাতে জড়িয়ে ধরে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। আমিও মামুনির বুকে মাথা হেলিয়ে দিয়ে চুপ করে রইলাম। একটু পরে আদনান ভাইয়ের নামে বিচার দেওয়া শুরু করব। ভাইয়া পাশে আছে, এখন কিছু বলা যাবে না, একটু পরে বলবো। ভাইয়া এত সফট ভাবে আমার পায়ে মলম দিচ্ছে যেন ব্যথা আমি না, উনি নিজে পেয়েছে। এত ভালোবাসা দেখাচ্ছে কেন? এমনিতে তো আমাকে 2 চোখে সহ্য করতে পারে না। জানি জানি কেন এত আদর যত্ন করছে। এই ব্যথাটা যে ওনার জন্য পেয়েছি এটা বললে তুমি বকা খাবে। অবশ্য সেই বকাটা আমার পরিবারের কেউই দেবে না, সেটা একমাত্র মামুনিকে বললে হবে। একটু আগে আম্মুকে বলেছিলাম এই ব্যথাটা পাওয়ার জন্য একমাত্র দায়ী আদনান ভাই। কিন্তু কি, আমার আদনান ভাইকে তো কিছু বলবে না, উল্টা সব দোষ আমার ঘাড়ে দিয়ে চলে গিয়েছে। গরম পানি করে পায়ে ছ্যাঁক দেবে এজন্য। আদনান ভাই আমার পায়ে মলম দেওয়া শেষ করে চলে যাওয়ার আগে একবার আমার কানে কানে বলে গেল, তুই তো আমার কাছে এমনিতেই আর শাস্তি পেতে অমান্য করে মাঠে যাওয়ার জন্য, কিন্তু এবার সেটার থেকে আরো বেশি হলো। পাটা ঠিক হতে দে, তারপর তোর এই বাচ্চা মশবের মতো লাফালাফি করা বেয়াদবের মতো খেলার স্বাদ আমি মেটাবো।
কানে কানে ফিস ফিস করে কথাটা বলে বেরিয়ে গেল। আমি তারপর আদনান ভাইয়ের নামে মামুনির কাছে বিচার শুরু করলাম। পায়ে ভালোই জখম হয়েছে। রাতে আমার গা কাঁপিয়ে জ্বর চলে এলো। জ্বর এলে আমি মা ছাড়া কিছুই বুঝি না। রাতে জ্বর আসার পর থেকে মা মা করতে লাগলাম। মা বাবা দুজনেই ভয়ে আমার রুমে আসলো। তখন মাঝরাতে এসে দেখে আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, পায়ের ব্যথা থেকে জ্বর এসেছে। আম্মু তো ভয় পেয়ে গেছে, আমাকে জড়িয়ে ধরে আছে। আমি মাকে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে শুয়ে আছি। অন্য সব রোগের থেকে জ্বর আমাকে কাবু করতে পারে ভালো। জ্বর আসলে আমি একদম নেতিয়ে পড়ি আর আজে বাজে কথা বলতে থাকি। আমিও দুজনের মাঝে আদনান ভাইকে বকে যাচ্ছি। আমাদের বাড়িতে এত কিছু, এই সব আদনান ভাইয়ের বাড়িতে চলে গেছে। কারণ পাশাপাশি বাড়ি হয়, আমাদের বাড়িতে চেঁচামেচির কারণে তারা জেগে গিয়েছে। মাঝরাতে আদনান ভাই রুমে শুয়েছিল, তার ঘুম আসছিল না আমার পায়ের ব্যথার জন্য। কেবলই ঘুমটা ধরেছিল তখনই চিৎকার চেঁচামেচিতে উঠে বসে। আমার রুমের দিকে তাকায়। রুমের লাইটের আলো দেখে নিজের রুম থেকে রুমের দিকে তাকিয়ে কান্নার শব্দ পেয়ে চমকে ওঠে আমার জন্য। তাড়াতাড়ি আমাদের বাসায় আসে আর সব জানতে পেরে ডাক্তারকে কল দেয়। আমার যখনই কোনো বিপদ আসে বা আমি অসুস্থ হই, সব থেকে বেশি আদনান ভাই পাগল হয়ে যায়। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। পাগলের মতো ডাক্তারকে ফোন করে আসতে বলে, কিন্তু ডাক্তার মাঝরাতে আসবে না বলে দেয়। আর পায়কে আদনান ভাই এসে ডাক্তারের বাসায় চলে যায় আর জোর করে ধরে নিয়ে আসে, আসবি না আবার। আর আমি মাকে জড়িয়ে ধরে বসে আছি। ডাক্তার আমাকে দেখে তেমন সিরিয়াস কিছু বললো না, কারণ আমার সিরিয়াস তেমন কিছুই হয়নি। পায়ের ব্যথা বাড়ার কারণে এত জ্বর এসেছে। পায়ের ব্যথা কমে গেলে জ্বর সেরে যাবে, এটা তেমন গুরুতর কিছু নয়। এজন্য কেউ এমন পাগলামো করে, তাকে মাঝরাতে নাকি হুমকি দিয়ে এসেছে। আদনান ভাই তো আমি বলতে পাগল। অবস্থা দেখে তিনি নিজেকে ঠিক রাখতে পারেনি। ডাক্তারের কথা শুনে কিছুটা শান্ত হলো। ডাক্তারকে সরি বলে আবার বাসায় পৌঁছে দিতে গেল। ডাক্তার আমাকে একটা প্যারাসিটামল ও ব্যথার ট্যাবলেট সাথে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়ে দিয়ে চলে গেল। একটা ছোট্ট প্রেসক্রিপশন লিখে দিয়ে যায়। 2 দিন ধরে শুয়ে থাকতে হলো। জ্বর অবশ্য পরের দিনই কমে গিয়েছে, আর আসেনি। কিন্তু আমাকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না, আর আমি চাইলেও বের হতে পারি না। পা যে ব্যথা কিছুটা কমলেও হাঁটতে পারি না। অদ্ভুত ব্যাপার, আদনান ভাই আমাকে 2 দিন আর দেখতেও এলো না। আর এই কাজে আমি একটু না অনেকখানি অবাক হয়েছি। আমার কিছু হলে তো তিনি সারা দিন আমার পেছনে পড়ে থাকে, কিন্তু এবার তার ব্যতিক্রম হলো। সেদিন রাতের পরে তাকে আর 2 দিন দেখলাম না কোথাও। 3 দিনের মাথায় পায়ের ব্যথা কমেছে বলে একটু খুঁড়ে খুঁড়ে হাঁটি। আমি সেদিন মামুনির বাসায় চলে এলাম। তার একমাত্র উদ্দেশ্য এই খাটাস আদনানের খবর নিতে। ওকে আমি সহ্য করতে পারি না, তবুও 2 দিন না দেখে কিছুটা শূন্যতা অনুভব করলাম। কেন মিস করলাম জানি না। আমি তো সব সময় চাই আদনান ভাই আমার চোখের সামনে থেকে দূরে থাকুক, তাহলে আমি আমার নিজের লাইফটা শান্তি মতো নিজের লাইফটা এনজয় করতে পারবো। এই যেমন ভাইয়ের জন্য আমি কারাগারে বন্দি থাকি, আর অদ্ভুত বিস্ময় আমার ফ্যামিলির সবাই সেটা মেনে নেয়। কোথাও তার জন্য শান্তি মতো থাকতে পারি না। কলেজের কোনো ছেলের সাথে কথা বলতে পারি না, কারোর সাথে কথা বলা যাবে না। এই যেমন মাঠে খেলা যাবে না, সব সময় বাসায় থাকতে হবে। এই দুঃখে পিকনিকে যতবারই গিয়েছি আমি তার জন্য যেতে পারিনি, আর যদিও গিয়েছি সে আমার সাথে বডিগার্ড হয়ে গিয়েছে। আপনারাই বলুন, আদনান ভাইয়ের মতো মানুষেরা আমার সাথে যায়, তাহলে কি আমি শান্তি মতো পিকনিক এনজয় করতে পারবো? সে আমাকে এটা করতে দেবে না, ওটা করতে দেবে না, এটা খেতে দেবে না, ওটা পড়তে দেবে না। অশান্তি যেখানে সেখানে গিয়েও আমাকে এরকম কড়া শাসনে রাখা হয়। সবকিছু নিয়েই তার বাড়াবাড়ি, অসহ্য। এই জন্য তাকে আমি একদম সহ্য করতে পারি না। তবুও তাকে কিনা আমি মিস করছি, ভাবা যায়। ভাবনা চিন্তা করতে করতে মামুনির বাসায় চলে এলাম। আদনান রুমে এসে গায়ের শার্ট খুলে সোফায় ছুঁড়ে মারলো। রাগেও শরীর কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম হয়েছে। হাত দিয়ে মুছে রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে বাম হাত বাড়িয়ে ঝর্ণা ছাড়লো। ঠান্ডা পানি আদনানের গা বেয়ে পড়ে, সাথে রাগও কমছে। আদনানের রাগের কারণ হচ্ছে কিছুক্ষণ আগে একটা ছেলের সঙ্গে মারামারি করে এসেছে আদনান। ছেলেটার নাম সেলিম, এলাকার বখাটে ছেলে। ছেলেটা কয়েকদিন ধরে দোলাকে ফলো করছে।
ছেলেটা খারাপ মতলব আছে সেটা আদনান ভালো করেই বুঝেছে। ছেলেটার খবর পেয়েছে রাজীবের কাছ থেকে। রাজীব খেয়াল করেছে ছেলেটা দোলাকে বাজে নজরে দেখে ফলো করে। রাজীব হচ্ছে আরনান্দের ড্রাইভারের ছেলে। ওর থেকেই কালকে খবরটা জানতে পেরেছে। তারপর ওই ছেলের খোঁজ নিয়েছে সারাদিন। আজকে ওই ছেলেকে ইচ্ছা মতো ধোলাই দিয়েছে। ওই ছেলে, তোর এত বড় স্পর্ধা, আবার জিনিসের দিকে নজর দিস। শুধু তোর হাত পা ভেঙেছে, কিন্তু আমি তোকে খুন করে ফেলতে চেয়েছিলাম। রাগে হাত মুষ্টিবদ্ধ করে আয়নার দিকে তাকিয়ে আছে আদনান। চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। আস্তে আস্তে নিজেকে শান্ত করে। গোসল শেষ করে তোয়ালে পেঁচিয়ে এক হাতে চুল ঝাঁকাতে ঝাঁকাতে বেরিয়ে আসে আদনান। 2 দিন এসব ঝামেলায় দোলা আর কাছে যায়নি, খোঁজ নেয়নি এমন নয়, কিন্তু শুধু সামনে যায়নি। এদিকে আমি আর নানু ভাইয়াদের বাসায় এসেছি। দেখলাম মামুনি কি যেন শিলি করছে সোফায় বসে, খুব মনোযোগ সহকারে। দরজা খোলা ছিল বিধায় কলিং বেল চাপতে হয়নি। আমি কথা না বলে চুপচাপ মামুনির পাশে গিয়ে বসলাম। তারপর আস্তে আস্তে মামুনিকে এক হাতে জড়িয়ে ধরলাম। মামুনি চমকে উঠল আর সাথে সাথে আমার দিকে ঘাড় ঘুরিয়ে আমাকে দেখে শক খেলো। কি হয়েছে মামুনি, এত শক খাচ্ছ কেন? আমাকে চেনো না তুমি? মামুনি বলল, তোর না পা ভাঙা? ভাঙা পা নিয়ে এখানে এলি কি করে? আমি মামুনিকে ছেড়ে সোজা বসে সিরিয়াস হয়ে বললাম, আসলাম খুব কষ্ট করে। এখন তো আমি খুব একটা হাঁটতে পারি না, কিন্তু তুমি তো আজকে আমাকে দেখতে গেলে না, এজন্যই তো আমাকে আসতে হলো। মামুনি তখন বলল, কি বললি? আমি তোকে দেখতে চাইনি? আজকে সকালেও না গেলাম, আবার ভেবেছি একটু পরে যাব। নিজের কথায় নিজেই ফেসে গেলাম। তুমি গিয়েছিলে? মামুনি বলল, তো গেলাম না, সকালেও তো বসে থাকলাম কতক্ষণ। মামুনির কথা শুনে আমি নিজের জিভে কামড় দিয়ে আমতা আমতা করে বললাম, একদমই মনে ছিল না মামুনি, তুমি কিছু মনে করো না কেমন? আমি না তোমাকে খুব মিস করছিলাম সত্যি। আমার বাসায় বসে থাকতে এতটা বোরিং লাগছিল বলে বোঝাতে পারবো না, এই জন্য তো লুকিয়ে চলে এলাম। ধুর, এত ভয় পাচ্ছিস কেন? এসেছিস বেশ করেছিস, কিন্তু এভাবে একা চলে আসা ঠিক হয়নি। যদি কোথাও পড়ে টরে ব্যথা পেতি তখন কি হতো বলতো? আমি মাথা নিচু করে ফেললাম। মামুনি আমার মাথায় হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা, তারপর আমাকে টেনে ধরে বলল, থাক থাক, আর মন খারাপ করতে হবে না। তারপর মামুনি আবার সেলাই করতে লাগলো। আমি নামের পাশে বোরিং হয়ে বসে আছি। মামুনিকে কি বলে যে এখান থেকে উঠে আদনান ভাইয়ের রুমে যাব সেটাই ভাবছি, আর এক হাত মুখে দিয়ে কামড়া কামড়ি করছি। কি রে, আমার হাত কামড়াচ্ছিস কেন? মামুনির কথায় চমকে হাত মুখ থেকে সরিয়ে ফেললাম। ওই না, মানে আসলে। কিছু খাবি? কিছু রান্না করে দেবো তোকে? বিস্কুট চানাচুর খাবি? খাবার কথা বলতেই মাথায় একটা বুদ্ধি আসলো। মামুনিকে আমার জন্য রান্না করতে বলি, সেই সুযোগে আমি এক ঝলক আদনান ভাইয়ের রুমে উকি দিয়ে আসব। বলছিস না কেন? খাবি কিছু? আমার ফেভারিট নুডলস। তাই মামুনিকে রান্না করতে বললাম। মামুনি হাতের কাজ ফেলে রান্নাঘরে ছুটলো। আমি মামুনি যাওয়ার দিকে তাকিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালাম। এত সহজে আদনান ভাইয়ের রুমের সামনে চলে এলাম। দরজাটা শুধু চাপানো, একটু ফাঁক করে দেখি আদনান ভাই শুধু প্যান্ট পরে দাঁড়িয়ে আছে আয়নার সামনে, গায়ে কোনো শার্ট নেই। আমার একটু লজ্জা লাগলো, তাই তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালাম, কিন্তু বেশিক্ষণ অন্যদিকে তাকিয়ে থাকলাম না। আবার ঘুরে তাকালাম ভাইয়ার দিকে নির্লজ্জের মতো। ভাইয়াকে এভাবে রাখার প্রবল ইচ্ছা জাগলো। এত নির্লজ্জ হয়ে গেলাম। ভাইয়া দেখতে কি জোস, আহ কি হ্যান্ডসাম। আমার প্রথম ক্রাশ। আহা, প্রথম বান্ধবীদের কাছে ওদের বয়ফ্রেন্ডের কথা শুনতাম, আর তখন মনে মনে জল্পনা কল্পনা করছিলাম আদনান ভাইয়াকে নিয়ে। তখন মনে মনে ভাবতাম যদি আদনান ভাই আমার বয়ফ্রেন্ড হতো। ইস, সবাই কি বলতো যে দোলার বয়ফ্রেন্ড কত সুন্দর, কত হ্যান্ডসাম, কত হট, কিন্তু সেটা তো হওয়ার সম্ভাবনা নেই। ভাইয়া আমাকে 2 চোখে দেখতে পারে না, শুধুমাত্র ছোট বোন হিসেবে যতটুকু ভালোবাসার বাসে আমাকে কড়া শাসনে রাখে। আমি জানি যদি বাই এনি চান্স জানতে পারি আমি ভাইয়াকে বয়ফ্রেন্ড বানানোর ধান্দা করছিলাম, আমার হাড় গোড় আর থাকবে না। এখন আমি কলেজের ওই ফাহাদকে লাইক করি, ওকে আমি আমার বয়ফ্রেন্ড বানাবো। সবার বয়ফ্রেন্ড আছে, আমার কেন থাকবে না? কিন্তু বেচারা হারামজাদা আমাকে প্রপোজই করলো না। ভাইয়াকে দেখে আমার হিংসা হয়,
ইস, কোথায় ভাইয়া আর কোথায় ফাহাদ? হ্যাঁ, ভাইয়ার মতোই ফর্সা, কিন্তু ভাইয়ার মতো অত হ্যান্ডসাম না। ভাইয়ের মতো একটু হ্যান্ডসাম হতো। ভাইয়া কি বডি, মাশাআল্লাহ, একদম পারফেক্ট। গালে খোঁচা খোঁচা দাড়ি, আমার ফার্স্ট ক্রাশ। এটা ফাহাদের নাই। আহমেদ কন্যাকে খোঁচা খোঁচা দাড়ি ভালো লাগে না, তাই সব সময় ফ্রেশ থাকে। এটা অবশ্য আমাকে বলে নাই, আমি ওর চাচাতো বোনের কাছ থেকে শুনেছি। ওর চাচাতো বোন তো আমার বেস্ট ফ্রেন্ড মেঘলা। মেঘলার থেকে জেনেছি ফাহাদ আমাকে লাইক করে। তখন থেকে ভেবেছি পাহাড় আমাকে প্রপোজ করলেই আমি হ্যাঁ বলে দিব। আমার অবশ্য খুব একটা ভালো লাগে না ফাহাদকে, কিন্তু আমার তো বয়ফ্রেন্ড দরকার। সবার বয়ফ্রেন্ড আছে, কত গল্প করে আমার কাছে তাদের বয়ফ্রেন্ড নিয়ে। আমারও তো বয়ফ্রেন্ড নিয়ে গল্প করার ইচ্ছে। আমি আকাশ পাতাল ভাবছিলাম আদনান ভাইয়ের রুমের দরজায় উকি দিয়ে। আমার তো মনেই ছিল না সিংহের দরজার সামনে দাঁড়িয়ে আছি আমি। এসব ভেবে আমি নিজে চরম বিপদ ডেকে আনছি। আচমকা আদনান ভাইয়া কর্কশ আওয়াজে আমার সমস্ত ধর্মের সমাপ্তি ঘটল। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে কাঁপতে লাগলাম। আসলে দরজার মাঝে এমন ভাবে দাঁড়িয়েছিলাম একটুর জন্য পড়ে যায়নি। তারপর পায়ে ব্যথা, তাই ভেতরে ঢুকে জড়সড় হয়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। হায় সর্বনাশ, কি করলাম? আমি তো ধরা পড়ে গেলাম। এখন কি হবে? কাচুমাচু করে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি। চোখ ছোট ছোট করে আদনান ভাইয়ের মুখের দিকে তাকালাম। ভাইয়া একদম আমার সামনে দাঁড়িয়ে আছে, তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে। আমি তার গম্ভীর মুখ করে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে একটা শুকনো ঢোক গিললাম। তুই এখানে কি করছিস তোলা? আবার দরজার সামনে লুকিয়ে উকি দিচ্ছিলি কেন? কথাটা বলে আরো একটু এগিয়ে একদম আমার গা ঘেঁষে দাঁড়ালো। আমি ভাইয়াকে এমন ভাবে নিজের কাছে আসতে দেখে আরো কাঁপতে লাগলাম। কাঁপতে কাঁপতে আমি ব্যথা পায়ে দিয়ে পেছাতে গিয়ে আহ করে উঠলাম। ভাইয়া আমাকে আহ করতে দেখে বিচলিত হয়ে এক হাতে জড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে এলো। একে তো পায়ে ব্যথা, তার উপর দরজায় একটু বাড়ি খেয়েছি। গাধা একটা, নড়লি কেন? আর তুই এই পাটা নিয়ে এমন ঢং করে করছিস কেন? হ্যাঁ, ইডিয়েট একটা। আমি ব্যথা ভুলে স্তব্ধ হয়ে আছি, আর ভাইয়া আমাকে খালি শরীরে জড়িয়ে ধরেছে। আমি তার উদাম বুকের সাথে লেপ্টে আছে ভাবতেই আমার শরীর কাটা দিয়ে উঠছে, বুক ধরফর করছে। আমি হতভম্ব হয়ে আদনান ভাইয়ের বুকের সাথে লেপ্টে আছি। আমি মাথা উঁচু করে হা করে ভাইয়ের দিকে তাকিয়ে আছি। ভাইয়ের কথায় চমকে উঠলাম। ভাইয়া রেগে বলল, এমন হাঁ করে তাকিয়ে না থেকে উত্তর দে যে তুই এখানে কি করছিস। বলে আমাকে নিয়ে বিছানায় বসিয়ে আমার সামনে দাঁড়িয়ে রইল পুলিশের মতো, যেন আমি চোর, চুরি করে ধরা পড়েছে, তাই আমাকে পুলিশ জেরা করছে। ভাইয়ার দিকে তাকিয়ে আমতা আমতা করে বললাম, আমি তো এমনি ঘুরছিলাম। ভাইয়া আমার কথা শুনে বলল, কি করছিলি? আমি বললাম হ্যাঁ। ভাইয়া রেগে শক্ত হয়ে বলল, এটা নিয়ে তোকে কে করতে বলেছে? আমি কি বলবো বুঝতে পারছি না। কি হলো বলছিস না কেন? তুই এইবার নিয়ে লাফালাফি করে বেড়াচ্ছিস কেন? ভাইয়ার চিৎকার শুনে আমি কেঁপে উঠলাম। আমি নিচের দিকে তাকিয়ে কথা বলছি, ভাইয়ার দিকে সরাসরি তাকাতে লজ্জা করছে। ভাইয়া এখনো খালি গায়ে। ভাইয়া বলল, তুই নিচের দিকে তাকিয়েছিস কেন? আমি কি বলবো বুঝতে পারছি না। নিজের হাত মোচড়াচ্ছি। কি হলো, কথা বলছিস না কেন? আমতামতা করে বললাম, তুমি শার্ট পরো, আমার লজ্জা করছে। আমার কথা শুনে ভাইয়া গম্ভীর হয়ে বলল, লজ্জা করছে তাই না? আমি মাথা নাড়ালাম। ভাইয়া আবার বলল, তাহলে এতক্ষণ লুকিয়ে রেখেছিলি কেন? ভাইয়ার কথা শুনে আমার হেঁচকি উঠে গেল। ভাইয়া জানলো কিভাবে আমি লুকিয়ে দেখেছি? বড় বড় চোখ করে তাকালাম ভাইয়ার দিকে। ভাইয়া কঠিন করে তাকিয়ে আছে। কি হলো, আবার দিকে তাকিয়ে আছিস যে? তোর লজ্জা করছে না? আমি নিজের জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ভাইয়া ফট করে বসে বলল আমার পায়ের কাছে। আমি চমকে উঠলাম। কি করছো? চুপ। ভাইয়া কঠিন হয়ে বলল। আমি ভাইয়ার কথা শুনে চুপ করে গেলাম। ভাইয়া আমার পা ধরে দেখতে লাগলো, তারপর বলল, কোথায় ব্যথা পেয়েছিস? আমি বললাম, ব্যথা পাই নাই, ইচ্ছে করে মিথ্যা বললাম। একটা চড় মারবো, আবার মিথ্যা বলছিস? ভাইয়া আমার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো, তারপর ড্রয়ার খুলে ব্যথার মলম এনে আমার পায়ে লাগিয়ে দিল খুব যত্ন সহকারে।
আমি মুগ্ধ হয়ে ভাইয়ার যত্ন করা দেখলাম। তখনই মামুনির কণ্ঠ কানে এলো। মামুনি আমাকে ডাকছে, তাই হয়তো মামুনির ডাক শুনেছে। ভাইয়া শার্ট পরতে লাগলো আয়নার সামনে দাঁড়িয়ে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালাম। এখন আমার মাথায় আকাশ সমান চিন্তা। এখন মামুনি যদি জিজ্ঞেস করে বলে আমি এখানে কেন এসেছি, কি বলবো তখন? ভাইয়া শার্ট পরে চলছে করে একজন নায়ক হয়ে আমার দিকে ঘুরে বলল, তুই দাঁড়িয়ে আছিস কেন? আমি কিছু না বলে বেরিয়ে আসতে যাব, ভাইয়া আবার চিৎকার করে উঠল, আর এক পাও নড়লে তোর পা আমি একেবারে ভেঙে দেবো। আদনান ভাইয়ের ধুমকি শুনে আমি ওইখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইলাম। ওইদিকে মামুনির ডাক ভালো শোনা যাচ্ছে। আজকে আমি বড় সড়ো কেস খাবো। মামুনি আমাকে পুলিশের মতো জেরা করে বলবে আমি এখানে কেন। কি বলবো যদি আদনান ভাই বলে দেয় আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। ছি ছি ছি, মান সম্মান সব ডুবিয়ে দিলাম। কাদো কাদো মুখ করে আমি ভাইয়ের দিকে তাকালাম। তিনি কি শান্তিতে সাজুগুজু করছে। ছেলেরা মেয়েদের মতো এত সাজুগুজু করতে পারে? আল্লাহ, চুরি চুরি করছে, হাতে ঘড়ি পড়ছে, নিজেকে আয়নায় 100 ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। আর এদিকে আমার যে কি হচ্ছে সেটা শুধু আমি জানি। ভাইয়া, আমি নিচে যাই, মামুনি আমাকে ডাকছে, কাচুমাচু করে বললাম। ভাইয়া আমার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে বলল, বিছানায় বস। কিন্তু মামুনি তো ডাকছে। তোকে বসতে বলেছি। ভাইয়ার শক্ত গলা শুনে আর কিচ্ছু বলতে পারলাম না। অনিচ্ছা সত্ত্বেও বিছানায় গিয়ে বসলাম। অমনি মামুনি নুডলসের বাটি হাতে করে আরমান ভাইয়ের রুমে এলো, আমার নামে হাঁক ছাড়তে ছাড়তে। আমাকে এখানে দেখে অবাক হয়ে বলল, এ কি রে দোলা, তুই এখানে কি করছিস? আমি তোকে সেই কখন থেকে ডাকছি। মামুনি বলতে বলতে আমার কাছে এসে দাঁড়ালো। আমি আমতা আমতা করছি আর ভয়ে ভয়ে আর চোখে আদনান ভাইয়ের দিকে তাকাচ্ছি। এখানে আছি সেটা আমার ভয় না অতটা, এই রুমে আমি আছি, কিন্তু ভয় হচ্ছে অন্য জায়গায়। আদনান ভাই যদি বলে দেয় আমি লুকিয়ে লুকিয়ে ভাইয়াকে দেখছিলাম, ছি 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 ছি, মামুনি জানলে কি ভাববে আমাকে নিয়ে, ভেবে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। হতভম্ব হয়ে বসে আছি। আমার পাশে বসে আছে আদনান ভাই। মামুনি নিচে নেমে গেছে একটু আগে নুডলস এখানে রেখে। আদনান ভাই আমাকে অবাক করে দিয়ে কিছু বলেনি, উল্টো মামুনিকে বলেছে যে তিনি আমাকে ডেকেছিল, এখানে আসতে বলেছে। তাই মামুনি আর কিছু না বলে চলে গেছে। পায়ের জন্য ভাই বলেছে এত নড়াচড়া না করা ভালো, এখানে খেয়ে নিক, তাই রেখে গেছে। আমি ভাইয়ার মিথ্যে কথা শুনে হতভম্ব হয়ে আছি। ভাইয়া তখন আমার পাশে বসলো আর আমি স্তব্ধ হয়ে তাকিয়ে আছি তার দিকে। তোর আসল ব্যাপারটা বলিনি বলে ভাবিস না যে তোকে বাঁচিয়ে দিয়েছি, সেটা আমি এখনো বলে দিতে পারি। আমি বুঝলাম না কিছু, তাই বললাম মানে? ভাইয়া ব্রু কুচকে গম্ভীর হয়ে বলল, তোর ফেসবুক পাসওয়ার্ড দে। আমি 440 ভোল্টের শক খেলাম মনে হয়। ভাইয়ের কথা শুনে আমার শ্বাস আটকে যাবার উপক্রম। তাহলে এই ছিল মনে মনে শয়তানটার? ফেসবুক পাসওয়ার্ড দিবি নাকি বলে দেবো যে তুই আমাকে দরজায় উকি দিয়ে আমার খালি কাঁদি খেয়েছিলি নির্লজ্জের মতো? ভাইয়ার কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেললাম। নিজের গালে নিজেই কষে একটা চর মারতে ইচ্ছে করছে। ছি, কেন যে এখানে এসে নিজের পায়ে কুড়োল মারলাম। ভাইয়া আমাকে কি বেহায়া মেয়েই না ভাবছে। কি হলো, মাথা নিচু করলি কেন? পাসওয়ার্ড দিতে বলেছি। ভয়ে ভয়ে আস্তে আস্তে বললাম, আমি ফেসবুক চালাই না ভাইয়া, সত্যি। আদনান ভাই কঠিন মুখ করে বলল, আবার মিথ্যা বলছিস? মিথ্যা বলে লাভ নেই, আমি কিন্তু সব জানি, তাই তাড়াতাড়ি পাসওয়ার্ড দে। আর তুই না দিলেও পাসওয়ার্ড নিতে আমার 2 মিনিট সময় লাগবে না। কিন্তু আমি একা নিতে চাচ্ছি না, তোর কাছ থেকে নিতে চাইছি, ভালো ভালো দিয়ে দে। আমি তোতলাতে তোতলাতে বললাম, আমি সত্যি। এবার ভাইয়া মৃদু চিৎকার করে বলল, আরেকবার মিথ্যা কথা বললে কিন্তু মার একটা মারতে পড়বে না। ভাইয়ার সাথে আর মিথ্যা কথা বলতে পারলাম না। ভাইয়া আমার সামনে বসে আমার স্বাদের আইডিটা রিমুভ করে দিল। আর আমি তো কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে দেখলাম। আমার মতো হতভাগা আর কেউ কি আছে? ভাইয়া আমার চরম সর্বনাশ করে ক্ষান্ত হলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে নুডলসের বাটি নিজের হাতে নিল। আমি দাঁত কিরমির করে আদনান ভাইয়ের দিকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, আমাকে না জানিয়ে আইডি খুলে খুব বড় অন্যায় করে ফেলেছিস তুই। চামচ দিয়ে নুডলস নিজের মুখে পড়ে কথাটা বলল।
আমি আগুন চোখ করে তাকিয়ে আছি। এখন যদি আমার হাতে কোনো অদৃশ্য ক্ষমতা থাকতো, আমি এই খাটার শয়তান আদনানকে আগুনের গুলি ছুঁড়ে ভস্ম করে দিতাম। এত রাগের মাঝে আমার রাগটা আরো বেড়ে গেল। আমার ফেভারিট খাবার কিনা আমার সামনে বসে আদনান ভাই গিলছে, সেটা আমি একদমই সহ্য করতে পারলাম না। আইডিয়া আমার শখের থাকলেও ওইটার জন্য নিজেকে সামলাতে পারবো, কিন্তু নিজের পছন্দের জিনিস অন্যকে খেতে দেখতে পারবো না। আর যদি দেখতে হয়, সেটা হবে আমার কাছে সবচেয়ে কষ্টদায়ক। তুমি নুডলস খাচ্ছ কেন? ওইটা আমার জন্য রান্না করেছে মামুনি। আদনান ভাই যেন আমার কথা শুনলো না, আমার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে নিজের মতো খেয়ে যাচ্ছে। আমার এবার রাগ উঠল। আমি একটু জোর গলার সাউন্ড বাড়িয়ে দিলাম। কি হলো, কথা কানে যাচ্ছে না? নুডলস দাও। আমার খাবার তুমি খাচ্ছ কেন? আর তুমি জানো না এটা আমার কত পছন্দের? আমাকে না দিয়ে নিজে একা একা খাচ্ছ কেন? এবার আদনান ভাই চামচ বাটি রেখে আমার দিকে তাকিয়ে বলল খুব ধীরে, আজকে তুই নুডলস পাবি না, এটা আমি তোর সামনে বসে একা একাই খাবো। আমি ভ্রু কুচকে বললাম, আমি পাবো না মানে কি? আদনান ভাইয়া আবার এক চামচ মুখে দিয়ে বলল, পাবি না মানে পাবি না, চুপচাপ বসে থেকে আমার খাওয়াটা দেখ। দেখবো মানে কি? আমি দেখবো না, আমি খাবো, দাও আমাকে বাটি। শেষ করে ফেললে তো, আর একটুও খাবে না, দাও আমাকে বলে হাত বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ভাইয়া বাটি নিয়ে উঠে দাঁড়ালো। আমি গোল গোল চোখ করে তার দিকে তাকিয়ে আছি। ডোন্ট টাচ মি, আজকে তুই নুডলস পাবি না, এটা তোর শাস্তি। তোর ফেভারিট জিনিস তোর চোখের সামনে বসে আমি খাবো, আর তুই তাকিয়ে দেখে সেটা দেখবি আর জ্বলবি, কিন্তু খেতে পারবি না। আমার চোখের আড়ালে লুকিয়ে ফেসবুক করার শাস্তি এটাই। ভাইয়া কথাটা বলে আবার খেতে লাগলো, আর আমি বিছানায় বসে বসে বড় বড় চোখে ভাইয়ার দিকে তাকিয়ে আছি, কাদো কাদো মুখ করে। সত্যি আদনান ভাই আমাকে দিল না। আমার সামনে বসে চেটে পুটে নুডলস খেলে জীবনে আমি তাকে এভাবে নুডলস খেতে দেখিনি। আর আমি অসহায় বোধ করে তার দিকে তাকিয়ে বসেছিলাম। কান্না পাচ্ছিল আমার, কিন্তু গরিলাটার একটুও মায়া হবে না আমার প্রতি। কি যে খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না খাওয়ার জন্য। ভাইয়া খাওয়ার শেষে আমার হাত ধরে দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে এসে মামুনিকে কি সুন্দর মিথ্যাই না বললো আমি নাকি সপ্তাহ নুডলস খেয়েছি। ভাইয়ার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেছিলাম। ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে চোখ টিপে মামুনিকে বলল, আম্মু, আমি তোলাকে বাসা দিয়ে আছি। মামুনি বলল, এখনই? আমি না হয় পরে দিয়ে আসতাম। এখন মেডিসিন নিতে হবে। আমার মেডিসিন খেতে হবে এটা আদনান ভাইয়ের মুখে শুনে চমকালাম। ভাইয়া জানলো কিভাবে? তারপর ভাইয়া আমার হাত ধরে বাসা থেকে বেরিয়ে এলো। ওষুধ খেতে হবে শুনে মামুনি আর না করেনি। দরজার বাইরে আসতেই ভাইয়াকে প্রশ্ন করলাম, তুমি মামুনিকে মিথ্যা কেন বললে? আদনান ভাই ঘাড় বাঁকিয়ে বলল, কি মিথ্যা বললাম? আমি নুডলস খাই নাই, আমাকে সামনে বসিয়ে রাক্ষসের মতো তুমি একা একা খেয়েছো। আর মামুনিকে কিনা বললে আমি খেয়েছি। ক্ষোভ নিয়ে বললাম, বাসায় গিয়ে খাস, আমি দেখতে আসবো না। ওটাই তোর জন্য শাস্তি ছিল। তার আম্মু তো তোর জন্য করেছিল, তাই ওটুকু মিথ্যা না বললে আমাকে আবার ঝাড়ি খেতে হতো। আমি এখন গিয়ে বলে দিব তোমাকে আমি ঝাড়ি খাওয়াবো বলে হাত ছাড়াতে লাগলাম। হাত ছাড় রাক্ষস, আমি আজকে তোকে ঝাড়ি খাওয়াবই। আমার ফেভারিট খাবার নিজের রাক্ষসের মতো গিললি। আদনান ভাই হাত ছাড়লো না, উল্টো আমাকে শক্ত করে ধরে কোলে তুলে নিল। আমি ছটফট করছি নামার জন্য। ভাইয়া আমাকে কোলে নিয়ে কর্কশ গলায় বলল, নাড়াচাড়া করলে এখানে তোকে আছাড় মারবো, স্টুপিড একটা। আর তোকে আমি বলেছি না আমাকে তুই তো করে করবি না, আপনি করে বলতে বলেছি, শুনিসনি? এখন তুমি করে বলিস আবার তুই। ভাইয়ার কথা শুনে আমি বললাম, তুই তোকারি করলে দোষ নাই, আমি করলেই দোষ, তাই না? ভাইয়া চোখ মুখ শক্ত করে বলল, আমি তোর বড়, তাই তোকে আমি তুই বলতে পারি, কিন্তু তুই আমাকে বলতে পারবি না। আমি এখন থেকে তুই করে বলবো তোকে। তুই একটা শয়তান, খাটাস, হনুমান, বাদর, বিলাই, গরিলা। তোর জন্য আমার স্বাদের আইডিটা গেল। আহা, কত শখ করেই না খুলেছিলাম আইডিটা, আবার আমার নুডলস একা একা নিজের পেটে দিলি। কত বড় খাটাস তুই! তোর একটুও মায়া হলো না আমার জন্য? আর একটা বাজে কথা বললে কিন্তু এখানেই ফেলে দেবো। হ্যাঁ। আদনান ভাইয়া কথাটা বলেই হাত আলগা করে দিল। আমি হকচক হয়ে গেলাম।
আদনান ভাইয়ের কাণ্ড দেখে তাড়াতাড়ি হাত বাড়িয়ে ভাইয়ার গলা জড়িয়ে ধরলাম। চোখ বন্ধ করে নিলাম ভয়ে। আমি ভাইয়ার গলা জড়িয়ে মাথাটা বুকে মিশিয়ে নিয়েছি। এটা দেখে ভাইয়া হাত শক্ত করে নিল। এখন ভয় পাচ্ছিস কেন? আমাকে ওইসব বলার সময় ভয় পাচ্ছিলি না? আমি ভয়ের মধ্যে থেকেও বললাম, ভয় পেলে কি বলতে পারতাম। আদনান ভাই রেগে উঠল। তুই আমাকে বুকে খুশি যদি আমি এখন সত্যি ফেলে দিই? আমি মাথা নেড়ে না বললাম। আমাদের বাসায় রেখে চলে গেল আদনান ভাই। বাসায় এসে আম্মুকে নুডলস রান্না করতে বললাম, রান্না করে দিল, কিন্তু আমার আর খেতে ভালো লাগলো না। একটু ফ্রিজে রেখে দিলাম। এত পছন্দের জিনিস, তাও খেতে ইচ্ছে করলো না। একটা জেদ চেপে বসেছে ভাই আমাকে ওইভাবে কষ্ট দেওয়ার জন্য। ভাবলাম আর জীবনে নুডলস খাবোই না। কলেজের শিমুল গাছের নিচে বসে আছি গালে হাত দিয়ে। আমার পাশে বসে আছে আমার ফ্রেন্ড সার্কেল। একটু আগে ওদের এই 2 দিন আমার উপর করা সব অত্যাচারের কথা শেয়ার করেছি। তারপর থেকে সবগুলো এত সান্ত্বনা দেওয়া শুরু করেছে। এবার নেহা বলল, কষ্ট পাস না শোনা আমার, তুই মন খারাপ করে থাকলে আমাদের কারোরই ভালো লাগে না। কি রে বল? আর তোর ওই ভাইয়াকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমি করব। নেহার কথায় সবাই সায় দিল। আমার ফ্রেন্ড সার্কেল মোট 5 জন। নেহা, মুস্কান, ইলমা, আদিবা আর আমি। আদিবা বাদে ও একা বলল, কি সব বলছিস মাই জানেমান? কে তোরা শাস্তি দিবি? এটা কিন্তু ঠিক না, আমি মেনে নিব না। ওর কথা শুনে আমার গায়ে আগুন ধরে গেল। গম গম করে বলে উঠলাম, কি বললি তুই? জানেমান? এই আদনান খাটাস আমাকে এত অত্যাচার করলো আর তুই ওকে শাস্তি দিতে না করছিস? বান্ধবী নামের কলঙ্ক তুই। হায় আমার কপাল। আদিবা আবার বলল, সরি মাই জান্টুস, রাগিস না প্লিজ। আদনান তোর সাথে অন্যায় করেছে, কিন্তু ও তো আমার একটা মাত্র ক্রাশ। আমি ওকে শাস্তি দিতে রাজি হই কি করে বল? আমার তো কষ্ট হবে। মলিন মুখ করে বলল। ওর কথায় ইলমা বলে উঠল, ওরে আমার একটা ক্রাশ লাইছে রে, তুই না ঘন্টায় ঘন্টায় ক্রাশ খাস। আগে খাইতাম, এখন তো খাই না। আমি ভালো হয়ে গেছি। গর্বিত হয়ে বলল, খাবো না। কাল তো একজনকে দেখে বললি কি দেখতে মাইরি, এটাকে আমি লাইন মারবো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে ইলমা বলল। আবিদার রেগে তাকালো আমার দিকে। আবিদার দিকে তাকিয়ে ইলমা বলল, কি রে এইভাবে তাকাচ্ছিস কেন? রেগে বলল, ওদের বলতে মানা করেছিলাম। ইলুর বাচ্চা। ইলমা হতাশ হয়ে বলল, আমি ইলুর বাচ্চা না তাইফের বাচ্চা হলে কেন চাস বারবার? ওইটা নিয়ে লাগলো দুজনের মধ্যে ঝগড়া। বিরক্ত হয়ে নাক মুখ কুচকে আছি। একে তো আমি আছি আমার জ্বালায়, আবার এই বান্ধবীদের প্যারা। আমি একটা চিৎকার দিয়ে ওদের থামালাম। সবগুলো চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। আর একটা কথা বললে তোদের সব কটাকে আমি করল্লার জুস খাওয়াবো। আমার কথায় ওরা থামলো। সবগুলো নাক মুখ সিটকে বলল, নো। আমি বললাম, আমার জন্য কিছু করবি তা না, নিজেরা ঝামেলা করছিস। তোরা আমার বান্ধবী না। একজন ক্রাশ খেয়েছে বলে কিছু করবে না, একজন ক্রাশ খেয়েছে বলে কিছু করবে না, আর তোরা এইভাবে আমাকে কষ্ট দিলি। এমন বান্ধবী কি দরকার? কোনো কথা নাই তোদের সাথে বলে মন খারাপ করে উঠে দাঁড়ালাম। আমাকে উঠে দাঁড়াতে দেখে ওরা উঠে সরি বলে জোর করে আমাকে আবার বসিয়ে দিল। প্লিজ জানো, রাগ করিস না। ওই আদনানকে তো শায়েস্তা করবই, দেখিস। আমি গাল ফুলিয়ে বসে আছি। আমার মাথায় একটা বুদ্ধি আসছে রে। চিৎকার করে উঠলো নেহা। সবার সাথে আমিও বললাম। কি? উৎফুল্ল হয়ে বলল, তুইও তোর ভাইয়ের পছন্দের খাবার তাকে দেখিয়ে দেখিয়ে খা, তাকে না দিয়ে। আমি খুব উৎসুক হয়েছিলাম ওর কথা শোনার জন্য, কিন্তু শোনার পর ওকে একটা কষিয়ে চড় মারতে ইচ্ছে করছে। আমি কিনা ভাইয়ার পছন্দের খাবার খাবো? ছি, তার পছন্দ বলতে তো ব্ল্যাক কফি। বাহ, থু, জীবনেও না। নাক সিটকে বললাম। ওরা আমাকে কোনো ইস্যু দিতে পারলো না। ক্লাস শেষ করে গেটের বাইরে আসতেই নজর পড়লো আদনান ভাইয়ের উপর। গাড়িতে হেলান দিয়ে চোখে সানগ্লাস পরে অ্যাটিটিউড লুক নিয়ে দাঁড়িয়ে আছে। এমন লুক দেখে যে কেউই ক্রাশ খাবে। আমিও খেলাম। তারপর ভাবতে লাগলাম, এই খাটাসটা আমার কলেজে কি করছে? ও মাই জানেমান, ওখানে ও উফ
কি হটই না লাগছে, উফ আমি পাগল হয়ে যাব। আবিদার ন্যাকামির কথা শুনে আমার গা পিত্তি জ্বলে যায়। ওরাও ভাইয়াকে ভয় পায়, তাই কেউ আর আমার সাথে গেল না, যার যার বাসায় গেল। আমি একবার ভাইয়ের দিকে তাকিয়ে গাড়ির জন্য দাঁড়ালাম একটু দূরে। ভাইয়া আমার কাছে এসে দাঁড়ালো। আমাকে দেখতে পাসনি? আমি একবার তার মুখের দিকে তাকিয়ে রাস্তার দিকে তাকালাম। কানে কথা যায় না? আমাকে দেখেও এখানে এলি কেন? ক্ষোভ নিয়ে বললাম, আমি তোমার সাথে কথা বলতে চাই না, আর তোমার সাথে আমি যাব না। তুমি এখানে কি করছো? আমার সাথে যাবি না কেন? আর আমি তোকে নিতে এসেছি, কে বললো? আমি ভাইয়ার কথা শুনে হকচকিয়ে গেলাম। আমি কে? নিজেই তো এসেছো, আমি জানি। ভাইয়া বাঁকা হাসলো, তারপর বলল, জি না, আপনি ভুল জানেন। আমি আপনাকে নিতে আসিনি, একটা নিউজ দিতে আসছি। ভাইয়ার কথায় চমকে উঠলাম। কি নিউজ? আন্টি একের বাসায় নেই, তোকে আমাদের বাসায় যেতে বলেছে, রাতে তারা আসবে। আম্মু আব্বু কোথায় গেছে? আমাকে তো কিছুই বললো না। আসলে জেনে নিস। আসি, বাই। বলে ভাইয়া পকেট থেকে সানগ্লাস বের করে চোখে দিয়ে চলে গেল। আমি হা করে তাকিয়ে রইলাম। আমার চোখের সামনে আদনান ভাইয়ার গাড়ি চলে গেল। আমি দাঁড়িয়ে দেখলাম। অপমান বই, এসব কিছু শোধ আমি একদিন তুলবই, খাটাস। তার কিছুক্ষণ পর অজয় এলে আমি সোজা মামুনির বাসায় চলে এলাম। আদনান ভাই সোফায় বসেছিল, আমার দিকে চোখ পাকিয়ে একবার তাকিয়ে উঠে চলে গেল। ফেংচি কেটে মামুনির কাছে গেলাম। আমার জামা রেখে গেছে, তাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে ছাদে চলে গেলাম। আদনান ভাইকে আজকে আমি ভয় দেখাবো, রাতে ভূত সেজে। কেস, এই বাসায় আজকে থাকবো। আমি সব ভেবে পরিকল্পনা করে এসেছি। অটোতে বসে এখন শাড়ি দরকার, মামুনের কাছ থেকে একটা শাড়ি নিতে হবে। এখানে কি করছিস? আদনান ভাইয়ের আওয়াজে ঘাড় ঘুরিয়ে তাকালাম। কি করছি দেখতে পাচ্ছ না? দেখছি তুই না ঘুমিয়ে এখানে এসেছিস কেন? আমার ইচ্ছে করছে তাই। নিচে যা, ঘুমা। না, আমি এখন ঘুমাবো না। যা। উফ, যাবো না বললাম তো, জ্বালাচ্ছ কেন? তুই সোজা কথা শোনার মেয়ে না। বলেই ভাইয়া আমার একদম কাছে চলে এলো। আমি ওয়ালে হেলান দিয়ে আছি। ভাইয়া আমার কাছে এসে বলল, তুই এত ঘাট তারা কেন? আমি ঘাট তারা না। তুমি আমার পিছে লাগো কেন বলো তো সব সময়? আমি ভাইয়ার দিকে তাকিয়ে কথা বলছিলাম। ভাইয়া আমার কাছে এগিয়ে এসে দাঁড়িয়েছে, কিছু বলছে না, কেমন নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। এই চাহনি একদম অন্যরকম। আমি ভাইয়ার চোখের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। কি গভীর এই তাকানো, আমাকে ঘায়েল করে ফেলে। বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। ভাইয়াকে যেন অচেনা লাগছে। আমি আমতা আমতা করে কিছু বলবো, ভাইয়া বলল, তোর পিছে শুধু আমি লাগবো, বুঝছিস? আর যেন কেউ না আসে। কথার আগামাথা কিছু বুঝলাম না। ভাইয়া পিছু ঘুরে চলে গেল। আমি হা করে তাকিয়ে রইলাম। নিচে নেমে মামুনির কাছে বসে পড়লাম। মামুনি বসেছিল, আমিও বসে পড়লাম। মামুনি, ও মামুনি, আল্লাদি গলায় বললাম। আমার কথা শুনে তাকালো আমার দিকে, তারপর ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি মামুনি, তোমার না কত সুন্দর সুন্দর শাড়ি আছে, আমাকে একটা দিবে আজকে? আমি শাড়ি পরতাম। আমার কথা শুনে মামুনি চোখ বড় বড় করে তাকালো। কথাটা হজম করতে পারেনি মনে হয়। পারবে কি করে? এর আগে আমি কখনো শাড়ি পরি নাই, আর যতবারই কেউ পরতে বসে আমি না করে দিয়েছি। কোনো বিয়েতেও পরি নাই। কি হলো, দিবে না শাড়ি? তুই শাড়ি পরবি? এটা আমি ঠিক শুনছি তো? এমন কেন করছো? করবো তো বললাম। আগে না করতাম বলে কি এখন পড়তে চাইতে পারবো না? মন খারাপ করে বললাম। আরে গাল ফুলাচ্ছিস কেন? দেবো না বলেছি কি? লাল টকটকে শাড়ি আছে আমার, ওইটা পর, তোকে না পরই লাগবে। মামুনির কথা শুনে টাসকে খেলাম। লাল শাড়ি বলে কি? ভূত সাজতে তো সাদা শাড়ি লাগবে। না না, লাল শাড়ি পরা যাবে না, আমার সাদা শাড়ি চাই। মামুনি আমার কথা শুনে ভ্রু কুচকে বলল, তুই সাদা শাড়ি পরবি? আমার সাদা শাড়ি পরতে ইচ্ছে করেছে, প্লিজ মামুনি দাও না। এটা আবার কেমন ইচ্ছে রে বাবা? সাদা তো ভালো শাড়ি নাই, একটা সাদার মধ্যে কালো আছে। বলে মামুনি উঠে শাড়ি বের করতে লাগলো। তারপর সাদার মধ্যে কালোটা বের করলো আর কিছু সুন্দর শাড়ি। আমি ভূত সাজতে না চাইলে অন্য শাড়ি পরতাম। মামুনি শাড়ি জর্জেটের কালো, পুরো ছোট ছোট ফুল, ওটা পরলে আমাকে ভূত লাগবে না। এইটাতে হবে না। কি হবে না? অবাক হয়ে বলল। মামুনির কথার উত্তরে কিছুই দিলাম না, মন খারাপ করে শাড়ির দিকে তাকিয়ে আছি।
শাড়ির মাঝে হঠাৎ একটা সাদা কি যেন চোখে পড়লো। আমি হাত বাড়িয়ে সেটা হাতে নিয়ে বললাম, এটা কি মামুনি? আর বলিস না, এইটা একটা সুতির সাদা শাড়ি। আমার কলেজের একটা ফাংশনে আমাকে ভূত সাজার জন্য এই শাড়িটা কিনতে হয়েছিল। আমরা একটা নাটক করেছিলাম ফ্রেন্ডরা মিলে, তখন কি না আমাকে ভূত সাজার পাঠ দিল। কি আর করব, তখন শাড়িটা কিনেছিলাম ভূত সাজবো বলে। তারপর থেকে ঘরেই পড়ে আছে। মামুনির কথা শুনে আমার চোখ চিকচিক করে উঠলো। ও মা আল্লাহ, সারার জন্য মামুনি এই শাড়ি ব্যবহার করেছিল। আমিও তো তাহলে এইটা ব্যবহার করব। আমি এই শাড়িটাই পরবো, আমাকে এইটাই দাও বলে এই শাড়িটা হাতে নিলাম খুশি হয়ে। তুই পাগল হয়ে গেলি নাকি রে দোলা? এই শাড়ি পরবি? পাগল, এটা কোনো শাড়ি? ইস মামুনি দাও না, আমার এমন একটি শাড়ি পরতে ইচ্ছে হচ্ছিল, এই জন্যই তো বললাম। দেখো পেয়েও গেলাম, প্লিজ 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 না করো না। তুই সত্যি এটা পরবি? তোর মাথাটা একদম গেছে রে দোলামা। আমার মাথায় কিচ্ছু হয় নাই, তুমি বুঝতে পারছো না। দাও শাড়িটা, আমি এটা পরবো। মামুনি হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে, তার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। মামুনিকে দিয়ে এই শাড়িটা পরলাম। এখন আর ভূত ছাড়তে হবে না, এখন সুন্দর করে সেজেগুজে থাকি। মামুনি আমাকে শাড়িটা পরিয়ে দিল পাথর হয়ে। তারপর আমি সুন্দর করে সেজেগুজে রুমে বসে রইলাম। আজ আর রুম থেকে বের হব না। আদনান ভাই যদি আমাকে আবার শাড়ি পরে দেখে নেয় তাহলে দরকার নেই বাবা। তোকে এই বাজে শাড়িতে সুন্দর লাগছে রে দোলা, একদম সাদা পরি লাগছে। থ্যাংক ইউ মামুনি, মিষ্টি করে হেসে বললাম। মামুনি আমার গালে হাত রেখে চুমু খেলো। মামুনিকে বলে দিলাম আজকে আমি এখানেই থাকবো। মামুনিও খুশি হলো, বলল আমার সাথে ঘুমাবে। সন্ধ্যার আগে খেয়ে নিয়েছিলাম, এই জন্য রাতে আর খেলাম না, রুমে বসে থাকলাম। মামুনি খালি আমাকে দেখছিল। আগে আগে ঘুমিয়ে পড়ার জন্য শুয়ে পড়লাম। মামুনিকেও টেনে আমার পাশে শুইয়ে দিলাম। কি রে, শাড়ি পরেই ঘুমাবি নাকি? হ্যাঁ মামুনি, আজকে শাড়ি পরে ঘুমাবো। তোর মাথাটা সত্যিই গেছে। আমার মাথায় বিলি কেটে দাও না, ঘুম পাচ্ছে। মামুনি আর কথা বলল না, আমার মাথায় বিলি কেটে দিল। আমি ঘুমানোর অ্যাক্টিং করছি। মামুনি ঘুমিয়ে গেলে আমি আমার মিশন শুরু করব। প্রায় আধা ঘন্টা পর মামুনির নাকের শব্দ বেড়ে গেল, জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি ফট করে চোখ মেলে তাকালাম, মামুনি ঘুমিয়ে পড়েছে। আমি উঠে বসে মামুনির মুখের কাছে এগিয়ে মামুনিকে ভালো করে দেখে বিছানা থেকে নেমে পড়লাম। আয়নার সামনে এসে শাড়িটা সুন্দর করে একটু ঠিক করে নিলাম। তারপর চুলগুলো ছেড়ে এলোমেলো করে নিলাম। ঠোঁটে লাল লিপস্টিক ঠোঁটের বাইরেও দিয়ে দিলাম। তারপর ছবিগুলো সামনে দিয়ে মুখ ঢেকে ফেললাম চুল দিয়ে। আরে বাস, একদম ভূত লাগছে আমাকে। নিজেই নিজেকে দেখে একদম ভয় পেয়ে গেলাম আমি আবার ভূতের ভয় পাই, তাই খুব তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে এলাম। ও মাই গড, নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে গেলাম। আদনান ভাই তো আজকে ভয় পাবেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। এখন যাব না, 12টায় যাব। 12টায় সবসময় ভূত আসে। আমার উপর অত্যাচার করার শোধ আমি আজকে নিয়েই ছাড়বো। এইভাবেই রুমে বসে রইলাম। একবার পায়চারি করছি, আবার বসছি। মাঝে মাঝে না মামুনি নড়ে চড়ে উঠছে, আমি আবার বিছানার পাশে এসে বসছি। ঘড়ির কাঁটা নড়ে না যেন। ভাই এখনো জেগে আছে আমি জানি। অফিসের কাজ নিয়ে বেশিরভাগ সময় জেগে থাকে ভাইয়া। বারান্দায় এসে দেখলাম লাইট জ্বলছে। বারান্দা থেকে দরজার সামনে এসে আমি দরজার সামনে দাঁড়িয়ে উকি দিচ্ছি ভাইয়ার রুম বেশি দূরে না, 2টার পরে। ভাইয়া দরজা খুলে বেরিয়ে এলো। ভাইয়াকে দেখে তাড়াতাড়ি রুমে ঢুকলাম। গট গট আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ পর আওয়াজ বন্ধ হয়ে গেল। রুমের ভেতর অন্ধকারে ভয়ে আছি। সময় ঘড়ির কাঁটা যেতেই আমি উঠে দাঁড়াই। অন্ধকারে আমি ভাইয়ার রুমে এলাম। অদ্ভুত, ভাইয়ার রুমের ডিম লাইট নাই। অন্ধকারে নিজেরই ভয় করছে। আমার হাতে ম্যাচ, এটা ধরাবো রুমে গিয়ে। দরজা খুব সাবধানে খুলে ভেতরে ঢুকে আমি ভূতের আওয়াজ চাচালাম। এটা আমার আওয়াজ না, এটা আমার মোবাইলে দিয়েছি। এবার আমি মোমবাতি জ্বালাতে এমন সময় আমার সামনে আগুনের একটুখানি ফুলকি জ্বলে উঠল। আচমকা এটা হয়, আমি থমকে গেলাম। বড় বড় চোখ করে সেদিকে তাকিয়ে আছি। আগুনের কুণ্ডলি একাই নড়ছে। আমার চোখ সামনের দিকে স্তব্ধ। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। ভয়ে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। শুধুই সেটা দেখছি, সেটা আমার চারপাশে ঘুরছে। এটা কিভাবে হচ্ছে?
কে করছে? বিছানায় তাকালাম, কেউ শুয়ে আছে। তার মানে আদনান ভাই বিছানায় শুয়ে আছে। এটা কে করছে? ভূত? ভূতের কথা ভাবতেই আমার শ্বাস বন্ধ হয়ে গেল, শরীর ঘেমে একাকার। আমি ঠিক 12টার সময় এসেছি ভূত সেজে ভাইয়াকে ভয় দেখাতে, আর আমি ভয় দেখানোর আগেই অন্য কেউ আমাকে ভয় দেখাচ্ছে। তার মানে এটা সত্যিকারের ভূত। ভয়ে আতঙ্কে আমি কাঁপতে লাগলাম। আমার শরীর ভয় থরথর করে কাঁপছে। আমার হাতের ম্যাচ কট করে আমার হাত থেকে পড়ে গেল। পড়ার শব্দ পেয়ে নিজে ভয় পেয়ে নিজের উপরে যেতে লাগলাম। পড়ার শব্দ পেয়ে নিজে ভয় পেয়ে নিচে পড়ে যেতে লাগলাম। কেউ আমাকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে পড়ার হাত থেকে বাঁচালো। আমি অস্পষ্ট সুরে ভূত ভূত বলে কাঁপাকাঁপি করছি। আচ্ছা, আমাকে কি ভূতে জড়িয়ে ধরেছে? কি হয়েছে? আমাকে কি ভূতে জড়িয়ে ধরে রেখেছে? এদিকে সেই আগুনের কুণ্ডলি আর দেখা যাচ্ছে না। রুমে একদম খুঁটখুটে অন্ধকার। অন্ধকারে আমি কাউকে দেখতে পাচ্ছি না, শুধু একটা শরীর আমাকে জড়িয়ে ধরে আছে, তার হাত আমার কোমরে। সে কি ভূত? ভূত কি আমাকে ধরেছে? এখন আমি সত্যিকারের ভূতের হাতে কিনা আমার ঘর মটকানো হবে। ইস, কেন যে ভাইয়াকে ভয় দেখানোর জন্য আসলাম। 112 বারও ভাবলাম না, যদি সত্যিকারের ভূত আসে আমার কি হবে? আচ্ছা, ভাইও তো রুমে আছে, আমি ভাইরে ডাকি। আমি ডাকলে ভাইয়া আমাকে বাঁচাতে পারবে। ভাইয়াকে যে ডাকবো সেই শক্তিও পাচ্ছি না, কথা বলতে পারছি না। কথা যেন গলায় আটকে আসছে, কথা বলার কোনো শক্তি নাই। ওই ভূত আমার ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে। আচ্ছা, ভূত কি নিঃশ্বাস নেয়? অমনি ভূত আমার ঘাড়ে নরম উষ্ণ ছোঁয়া দিল, সাথে মনে হয় কামড়েও দিল। কামড় দিতেই আমার মনে পড়ে গেল ভ্যাম্পায়ার। আচ্ছা, এটা কি কোনো ভ্যাম্পায়ার আমার রক্ত খেয়ে নিবে? এখন কি আমাকে মেরে ফেলবে? আমি অতি উত্তেজনা আর ভয়ে ওখানে জ্ঞান হারালাম। মুখে ঠান্ডা পানির স্পর্শে চোখ মেলে তাকালাম। অগ্নি দৃষ্টিতে আদনান ভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাইয়ার তাকানো দেখে একটা শুকনো ঢোক গেলাম। নিজের দিকে তাকিয়ে চমকে উঠলাম, ভূত হয়ে আছি। আদনান ভাইয়ার কাছে ধরা পড়ে গেলাম, আর সেই ভূত কই? আচ্ছা, সকাল হয়ে গেছে কি? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1টা বাজে, তার মানে এখনো মাঝরাত। আমি ভাইয়ার বিছানায় শুয়ে আছি, থরফরিয়ে উঠে বসলাম। হাত উঁচু করে শাড়ির আঁচল হাতে নিয়ে বসে আছি আর কাঁপাকাঁপি করছি। ভাইয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাগী ভাবে। মনে হয় আমাকে এখন খুন করতে পারলে সে শান্তি পাবে। তার দিকে একবার কাঁপতে কাঁপতে চোখ উঁচু করে তাকিয়ে চোখ বন্ধ করে ফেললাম। মনে মনে দোয়া দুরুদ পড়তে পড়তে ভাবলাম, এখন আমাকে ভাইয়ার হাত থেকে যে করেই হোক বাঁচতে হবে, এখান থেকে পালাতে হবে। কি ভাবছো? পালাবো? ভাইয়ার রাগ যে করেই হোক কমাতে হবে। আমি এক চোখ খুলে ভাইয়াকে দেখে ফট করে 3-4 বার সরি 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 বলে উঠলাম। তারপর চোখ খুলে কানে হাত দিয়ে বললাম, আই এম ভেরি সরি ভাইয়া, প্লিজ আমাকে কিছু বলো না। আমার না খুব ভয় লাগছে। আমাকে দেখো, আমার শরীর কাঁপছে। আমি আবার জ্ঞান হারাবো এত ভয় পেলে। প্লিজ তোমার চোখটা অন্যদিকে নাও না। কি ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছো, মনে হচ্ছে আমাকে চোখের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। ও মাই গড, কোন দুঃখে যে তোমাকে আমি ভয় দেখাতে আসলাম। কোথা থেকে সত্যিকারের ভূত চলে এলো আমাকে ভয় দেখাতে। কথাগুলো শেষ করে চোখ ভালো করে খুললাম। ভাই এখনো সেইভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি কাঁদো কাঁদো মুখ করে কান হাত থেকে হাত নামিয়ে বললাম, সরি সরি, প্লিজ একসেপ্ট করে নাও না। আর জীবনে তোমাকে শাস্তি দেওয়ার কথা ভাববো না। তুমি যা বলবে তাই শুনবো। এই যে দেখো, প্রমিস করছি। ভাই আমার দিকে সেইভাবেই তাকিয়ে আছে রোবটের মতো। আমার ভয়ে আত্মা শুকিয়ে আসছে। এইসব যদি ভাইয়া আব্বু আম্মু মামুনিকে বলে দেয়, আমার মান সম্মান সব চলে যাবে। ভাই না জানিয়ে আমাকে এর জন্য কি শাস্তি দেবে? এখন আমার কি হবে? কেন যে এমন একটা প্ল্যান করতে গিয়েছিলাম? গভীর ভাবনায় বিভোর আমি। তখন হঠাৎ পিকচার তোলার শব্দে আমার কানে এলো। আমি চমকে সামনে তাকিয়ে দেখি আদনান ভাইয়া নিজের ফোনের ক্যামেরা অন করে আমার এই ভূত সাজা পিকচার তুলছে। আমি স্তব্ধ হয়ে তার ছবি তোলা দেখছি। এবার ভাইয়া ফোনটা নিজের পকেটে ভরে মুখে হাত দিয়ে হো হো করে হেসে উঠল, সাথে চেপে ধরে আছে
এমন হাসি হাসছে, যেন কোনো বড় সড়ো জোক শুনছে আর জোকার দেখছে। আচ্ছা, ভাইয়া কি আমাকে জোকার ভাবছে? নিজের দোষে নিজেই এখন জোকার হয়ে বসে আছি। ভাইয়া হাসতে হাসতে নিজের ওয়ার্ড্রপের কাছে চলে গেল, আমার থেকে অনেকটা দূর। তখনই হঠাৎ আমার ভূতের সেই আওয়াজ কানে এলো। তখনই আমার সেই সময়কার ভূত আসার কথা মনে পড়ে গেল, আর আমি ভয়ে কাঁপতে লাগলাম। এখনো তো 1টা বাজে, তার মানে ভূতটা এই ঘরেই আছে। আমি ভীতু মুখ করে চারপাশ দেখছি। যত সব বাজে বাজে কথা এখন আমার মাথায় আসছে। আমি একটা চিৎকার দিয়ে উঠলাম ভয়ে। আমার চিৎকার শুনে আদনান ভাই চমকে উঠল আর এক প্রকার দৌড়ে আমার কাছে এসে বলল, হোয়াটস হ্যাপেন দোলা? আমি ভয়ে কথা বলতে পারছি না, কাঁপছি। এত কাঁপছিস কেন আর কাঁদছিস কেন? কি হয়েছে তোর, বল আমাকে। আমি ওভাবে করে আস্তে আস্তে তোতলাতে তোতলাতে বললাম, ভূত ভূত আছে তোমার ঘরে। ভাইয়া মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো, তখন একটা ধমক দিল আমাকে। স্টপ, একটু কান্নার আওয়াজ যেন আমি না পাই। চুপচাপ কাঁপাকাঁপি আর কান্নাকাটি বন্ধ করে চোখ মেলে তাকিয়ে সোজা হয়ে বস। ইডিয়েট একটা। আমি শুনছি না। কি হলো, আমার কথা কানে চায় না? আমি তোকে কান্নাকাটি করতে মানা করেছি, ইডিয়েট। আমার খুব ভয় করছে। তুমি আমাকে ধমকাচ্ছ কেন? এত নির্দয় তুমি কবে থেকে হলে ভাইয়া? আমি ভাইয়ার দিকে কাদো কাদো মুখ করে তাকিয়ে মৃদু গলায় বললাম। ভাইয়া আমার দিকে গম্ভীর হয়ে কঠিন মুখ করে বলল, ইডিয়েট, কোনো ভূত পেতনি এখানে নেই। ও সরি, একটা পেতনি এখানে আছে যে আমার সামনে বসে কান্নাকাটি করছে। ডাভার একটা। এমন আজগুবি কাজকর্ম কে ঢুকিয়েছে বলতো? তুমি এখনো আমাকে ধমকাচ্ছ? তোমার ঘরে ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি। ভাইয়া এবার সিরিয়াস হয়ে বলল, আচ্ছা, তা কি দেখেছেন আপনি? আমি এবার বলতে লাগলাম, আমি নিজের চোখে দেখেছি তোমার ঘরে আগুন। হ্যাঁ, আগুন ছিল, সেটা কেউ ধরেছিল না। সেটা কেউ ধরেছিল না, একাই সেটা আমার চারপাশে ঘুরতে শুরু করে। তারপর কেউ আমাকে চাপটে ধরলো। তারপর ইয়েস, আমার কোমরে দিয়েছে। এই যে দেখো, কামড়ের দাগ আছে। বলে ঘাড় দেখানোর জন্য হাত বাড়ালাম। ভাইয়া এবার বলল, আচ্ছা, আমার ঘরে না ভূত ছিল, তা তুই আমার ঘরে কি করছিস এমন ভূত সেজে? আমি হাত নামিয়ে ফেললাম। ভাইয়ার কথা শুনে আমি হকচকিয়ে গেছি, কি বলবো ভেবে পাচ্ছি না। কি হলো, আমার প্রশ্নের উত্তর দে। ভূত সেজে কি আমাকে ভয় দেখাতে এসেছিলি? ভাইয়ার কথা আমার পিলা চমকে উঠল। আমি খুব করে কেঁদে উঠলাম। এছাড়া উপায় নাই, বাঁচতে হলে কাঁদো দোলা, কাঁদ, বেশি করে কাঁদ। নাকের জল চোখের জল এক করে ফেলো। ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে আদনান ভাইয়াকে, যদি একটু কাজে দেয়। ভাইয়া আমার কান্না দেখে চুপ করে যায়। আমি কেঁদেই যাচ্ছি। একটু সময় আদনান ভাইয়া চুপ করে থেকে চিৎকার করে বলে ওঠে, একদম কান্নার অ্যাক্টিং করবি না। সাহস কি করে হলো? তুই আমার রুমে এসে আমাকে ভয় দেখাতে চাস? তোর মতো ভীতু কিনা আমাকে ভয় দেখাবে? সত্যি আমি অবাক হই তোর মাঝে মাঝে কাজকর্ম দেখে। ভাইয়ার গম গম কণ্ঠ শুনে আমার কান্না অফ হয়ে গেছে। তুই একটা কি বললি? আমি যা বলবো তা শুনবি? আমি একবার ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, তোকে ক্ষমা করলাম, শুধুমাত্র এই কথা বলার জন্য। শুধু বলা পর্যন্ত থাকলে হবে না, আমার কথা শুনতে হবে আজ থেকে। আমি যেটা বলবো তাই করবি, ওকে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, আর মনে মনে ভাবছি যে কি যে করাবে আমাকে দিয়ে আল্লাহ মাবুদে জানে। কাল থেকে জানো আমি তোকে কোনোভাবে মাটি যেতে না দেখি। বিকেলে লেকে যদি যেতে যাস তাহলে আমার কানে খবর আসবে, কারণ তোকে ফলো করার লোক আছে। তাই যদি লুকিয়ে যাস আমি সেটারও খবর পাবো। আর এইভাবে যদি আমি খবর পাই তাহলে জানিসই তো আমি তোর কি হাল করব। আমার মাঠে না গেলে তো ভালো লাগে না, বাড়িতে বোরিং লাগে। সারাদিন বাড়িতে বসে থাকতে কারো ভালো লাগে? তোমার জন্য তো আমি কোথাও যেতেও পারি না। আমার জন্য? তুই কি বলছিস? আমি তাকে বন্দি করে রাখি? ভাইয়া রেগে বলল কথাটা। আমিও মলিন মুখ করে বললাম, বন্দি করে না রাখলেও তো এই তো মাঠে যেতে দেবে না, তাহলে আমি কি সারাদিন ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকবি কেন? ছাদে যাবি, আমাদের পাশে আসবি। ঘুরলে আমার কি হবে?
শুধু আমার তো খেলতে ভালো লাগে। তুমি সব সময় আমার সাথে এরকম করো, এর জন্য তোমাকে আমার সহ্য হয় না। তুমি কেন আমাকে এত কড়া শাসন করো? কি শত্রুতা তোমার আমার সাথে? সব কিছুতেই কেন লন্ডভন্ড করে দাও? আমার সমস্ত শখ আহ্লাদ তুমি নষ্ট করে দাও কেন? বেশ করছি, তুই এখন বড় হয়েছিস, কেন বুঝিস না তুই? বাচ্চাদের মতো লাফালাফি করাটা তোর শোভা পায় না এখন। মাঠ ভর্তি লোকের সামনে তুই বাচ্চাদের মতো লাফালাফি করিস, তোর লজ্জা করে না? কে তোর দিকে খারাপ নজরে তাকাচ্ছে তোর তো সেদিকে খেয়ালই থাকে না। সবসময় বাচ্চা মনে করলে তোর তো চলে না। আজকে তুই এসে পড়েছিস ভূত সেজে, এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করবে? আমাকে ভয় দেখাতে এসে কিনা নিচে ভয় পেয়ে জ্ঞান হারালি। এখন যদি তোর ভালো মন্দ কিছু একটা হতো তখন কি হতো? কতক্ষণ হজ্ঞান হয়েছিলি তুই জানিস? এই এতটা সময় আমার মধ্যে যে কি ঝড় বয়ে গেছে তা কি তুই জানিস? সব কিছুর একটা লিমিট আছে। এই 12টা পর্যন্ত জেগেছিলি এই অকাম করার জন্য? ভাইয়া ক্রোধের সাথে কথাগুলো বলল। আমি মাথা নিচু করে চোখের জল ফেলছি। এখন আমার সত্যিই কষ্ট লাগছে। আদনান ভাইয়া রেগে কথাগুলো বলল। আমার চোখের জল দেখে নরম হয়ে গেল। এগিয়ে এসে আমার মুখ উঁচু করে চোখের পানি মুছে দিয়ে বলল, এমন পাগলামি আর কখনো করবি না, বুঝেছিস? আমি কিছু বলছি না, চুপ করে নিচের দিকে তাকিয়ে আছি। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? এতক্ষণ তো মুখে কথার ক্ষয় ফুটেছিল, এখন চুপ করে আছিস কেন? আমি অভিমান সুরে বললাম, এত এত বকে এখন আবার দরদ দেখানো হচ্ছে? তোমাকে আমি বুঝতে পারি না ভাইয়া, এক এক সময় এক এক রূপ ধরো কেন? সেটা তুই করতে পারবি না, তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? বলে ভাই আমার মাথায় গাঁটটা মারলো। যা এখন ঘুমিয়ে পড়। কি হয়েছিস একবার আয়না নিজেকে দেখে যাস। না বাবা, তার দরকার নাই, আমার ভয় লাগে। ভিতর ডিম একটা, ভয় লাগে তাহলে এরকম সাজছিস কেন? রুমে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে গেছে মামুনির পাশে শুয়ে পড়লাম। আজকে কলেজে এসে জানতে পারলাম ফাহাদ আমার সাথে দেখা করবে বলেছে। মেঘলার থেকে জানতে পারলাম। মেঘলা আমাকে বলল আজকে কলেজে শেষ ক্লাস করে ফাহাদের সাথে দেখা করতে সামনের একটা পার্কে যেতে। আমি রাজি হয়ে গেলাম। আচ্ছা, কিন্তু বাসায় যেতে তো লেট হয়ে যাবে। মন খারাপ করে বললাম, কারণ বাসায় যেতে লেট হলে তো সবাই চিন্তা করবে। নেহা বলল, হ্যাঁ তাও ঠিক। আমি আবার বললাম, আর তখন বলতে হইব কেন লেট করলাম। তখন কি বলবো? আমার তো কখনো লেট হয় না বাসায় যেতে, সব সময় তো ক্লাস শেষ হলেই বাসায় চলে যাই। মেঘলা বলল, তাহলে কি তুই যাবি না? আমি বললাম আমি তো যেতে চাই, কিন্তু মেঘলা তখন বলল, আচ্ছা একটা কাজ করা যায়। সবাই বললাম কি? আমরা তাহলে এক ক্লাস না করে চলে যাই, তারপর ক্লাস টাইম শেষ হওয়ার সাথে সাথে বাসায় রওনা দেব। তাহলে আর এক্সট্রা টাইম লাগবে না, সবাই ভাববে আমরা ক্লাস করেই আসছি বাড়িতে। মেঘলা কথাটা আমাদের সবার পছন্দ হলো। বাড়িতে আর কিছু মিথ্যা বলতে হবে না, সময় মতো পৌঁছাতে পারবো। ক্লাস শেষ করে আমরা পায়ে হেঁটেই পার্কে চলে এলাম, কারণ পার্ক খুব একটা দূরে না। অবশেষে আমার বয়ফ্রেন্ড হবে। ফাহাদ আজকে আমাকে প্রপোজ করবে, সেটা আমি মেঘলা থেকে জানতে পেরেছি। তবুও ভয় করছে, বাই এনি চান্স যদি আমার চেনা জানা কেউ দেখে ফেলে তাহলে তো আমার খবর আছে। ভয়ে ভয়ে ওনাদের সাথে পার্কে ঢুকে পড়লাম। এদিকে আদনান একটা মিটিং করার জন্য ক্লায়েন্টের সাথে রেস্টুরেন্টে এসেছে। রেস্টুরেন্টটা আবার দোলার কলেজের পাশে। ও ভেবেছে দোলার ক্লাস শেষ হলে ওখান থেকে নিয়ে যাবে। ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে দোলার কলেজের সামনে যাওয়ার জন্য গাড়িতে ওঠে, কিন্তু আর আধা ঘন্টা টাইম আছে। এত সময় আগে গিয়ে কী করবে, তাই ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। তাই ও পাশে পার্কে আসে, কিন্তু কি মনে করে যেন পার্কে না গিয়ে পাশে লেকের পাড়ে যায় আদনান। লেকের পাড়ে এসে মনটা ফুরফুরে হয়ে যায়। রোদের মাঝে হুড়মুড় করে বাতাস বইছে শরীরে। চোখে থেকে সানগ্লাস খুলে নদীর দিকে তাকিয়ে আছে আদনান। হঠাৎ তার মন চাইছে এমন নিস্তব্ধ একটা জায়গায় ওর পাশে আর দোলা রানীকে চাই, যার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে, যার হাতে হাত রেখে কিনারা ঘেঁষে হাঁটবে। দুজন দুজনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে, চোখে থাকবে না বলা অনেক ভালোবাসার কথা। এসব ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো আদনান। কিন্তু এত তাড়াতাড়ি যে দোলাকে ও নিজের করে পাবে না আর না মনের কথা বলতে পারবে। কারণ তোমার বাবা মা কি যে কথা দিয়েছে, দোলা এসে পরীক্ষা দেওয়ার আগে এসব বিষয় জানানো যাবে না। এখনও দোলা অনেক ছেলে মানুষই, অবুঝ বাচ্চা, কিন্তু আমার মন তো সব মানে না।
মন প্রাণ দিয়ে তো শুধু একজনকে ভালোবাসি, যে আমার চোখের সামনে সব সময় থাকে। তাকে দেখে যে আমার তৃষ্ণাত মনকে বাধা দিতে খুব কষ্ট হয়। আদনান লেকের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। ওর চোখের সামনে দোলার হাসি মুখটা ভেসে উঠল। দোলার হাসি মুখ দেখে আদনানের ঠোঁট আলাদা হয়ে গেল, মুখে মুচকে হাসি ফুটে উঠল। আদনান নানা কথা ভাবছিল, তার সব কিছু ছিল দোলাকে ঘিরে। ঠিক তখনই ওর চোখ যায় কিছুটা দূরে। কলেজ ড্রেস পরা কয়েকটি মেয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছে। একবার তাকিয়ে বুঝতে পারি এটা দোলার কলেজের ড্রেসের কালার, তার মানে দোলার কলেজের শিক্ষার্থী। কিন্তু দোলার ক্লাস তো এখনো শেষ হয় নাই, এরা এত আগে বের হয়েছে কেন? মাথা না ঘামিয়ে আদনান ফোন বের করে কাউকে ফোন দেওয়ার জন্য ফোন করে আর এক ফ্রেন্ডকে। কথা বলতে বলতে একটু নড়াচড়া করতে লাগে, তখনই ওর চোখ পড়ে দোলার আওয়াজ। একটু দেখেই থমকে যায়। কলের ওপাশ থেকে আর বন্ধু বলে যাচ্ছে, কিরে আদনান, আসবি আমার বিয়েতে? আদনান কথা বলছে না, থমকে দাঁড়িয়ে আছে। দোলাকে দেখে মনে হয় তাড়াতাড়ি ঘুরে তাকাই সাইড থেকে। দোলার মতোই লাগছে মেয়েটাকে। আদনান উৎসুক চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা বাম সাইড দেখতে পাচ্ছে আদনান, এত স্পষ্ট দোলাই লাগছে। মেয়েটার সামনে একটা ছেলে গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আছে, আর পাশে 4-5টা মেয়ে কি যেন বলে হাসাহাসি করছে। কানের উপাস থেকে বলেই যাচ্ছে কথা। আদনান ভাই, তুই লাইন আছিস তো? তাহলে কথা বলছিস না কেন? আসবি না নাকি? আমি তোর সাথে পরে কথা বলছি। আর কিছু বললো না আদনান। ফোন কানে থেকে নামিয়ে ফোন পকেটে রেখে সামনে এগোতে লাগলো। যত এগিয়ে যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই মেয়েটা আর কেউ না দোলা ছাড়া। রাগে ওর শরীর কাঁপছে, চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। চোখ মুখ শক্ত গভীর করে এগিয়ে যাচ্ছে। দোলা সেখানে চোখের আগুন দিয়ে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারলে ওর শান্তি লাগতো। কলেজ বাদ দিয়ে এখানে প্রেমলীলা চলছে। গটো গটো পায়ে এগিয়ে যাচ্ছে আদনান। দোলা ফাহাদের সামনে দাঁড়িয়ে আছে, আর ফাহাদ ওর সামনে হাঁটু গেড়ে বসে আছে। দোলা ফাহাদের দিকে তাকিয়ে হো হো করে হেসেই যাচ্ছে, আর ফাহাদ লজ্জিত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কাচমাচু হয়ে বসে আছে। দোলা এবার মুখে হাত দিয়ে হাসতে পেট ফেটে যাচ্ছে হাসির চোটে। হাসবে না কেন? পাশে ওর বান্ধবীরাও যে হাসতেছে, একমাত্র মেঘলা বাদে। যতই হোক মেঘলার ভাই বলে কথা। আর আপনারা তো হাসির কারণটা জানেন না। হাসির কারণ হচ্ছে ফাহাদের প্যান্ট অতিরিক্ত টাইট, এর জন্য বসার সময় খুব কষ্টে বসেছে। চিপায় বসে ছেলেটা বড় কষ্টে আছে। এই বসা নিয়ে কতই না কষ্ট করেছে। বসতে চেয়েছিল না, কিন্তু আমাদের দোলা রানী তো আবার বসে নাইকি স্টাইলে না প্রপোজ করলে অ্যাকসেপ্ট করবে না, তাই বেচারা পড়েছে বেকায়দায়। অনেক কষ্ট করে দোলা নিজের হাসি থামালো, তাও নিজের ইচ্ছায় না, মেঘলার ধমকে। কি হচ্ছে কি দোলা? তোরা সবাই এভাবে হাসলে আমার ভাইটার কি হবে বুঝতে পারছিস না? ও তো লজ্জায় মরেই যাচ্ছে। আহারে বেচারা, কেমন নিষ্পাপ হয়ে তাকিয়ে আছে। তোদের একটু মায়া লাগছে না? এমন করলে ও কি প্রপোজ করতে পারবে? তার চেয়ে বরং আমি ওকে বলি চলে যেতে। তুই প্রেম টেম কিচ্ছু করবি না। তাও ভাই এমন হাসিস না। দোলা এখন এটাই চাইছে, ও এই ছেলেটাকে একটু বয়ফ্রেন্ড বানাবে না। বাবারে বাবা, ছেলের কি স্টাইল! এত টাইট কেন পরবে যেটা পরে কারোর সামনে ইজি ফিল করবে না? দোলাতে হাসি থামলো, চুপ করে দাঁড়িয়ে আছে। এখন মেঘলা ভেবেছে হয়তো এখন আর হাসবে না, প্রপোজ এখন হবে। কিন্তু দোলা করলো কি? এই যে ফাহাদ না টাহাদ, দাঁড়ান দেখি। ফাহাদ দোলায় এইভাবে কথা বলায় ভরকে গেল, ছোট ছোট করে দোলার দিকে তাকিয়ে আছে। কি হলো মশাই, এভাবে বসে আছেন কেন? আপনি তো খুবই কষ্টে আছেন। কখন না যেন আবার ছিঁড়ে যাবে, তখন কি কেলেঙ্কারি হয়ে যাবে। তার চেয়ে বরং দাঁড়ান, ওইসব কেলেঙ্কারি হলে কিন্তু বাসায় পৌঁছাতে পারবেন না। ফাহাদ হুড়মুড় করে দাঁড়িয়ে গেল, তারপর আমতামতা করে বলল, আপনি তো ওইভাবে প্রপোজ না করলেও অ্যাকসেপ্ট। থাক ভাই, তোমাকে আর আমাকে এভাবে প্রপোজ করতে হবে না। আমার প্রেম করার স্বাদ মিটে গেছে, তুমি এবার ফটো। মেঘলা তাড়াতাড়ি ওর কানে কান রেখে বলল, কি সব বলছিস? ঠিকই বলছি, আমি এই হাদারামের সাথে প্রেম করব না। আমার এমন হবে না। আমার তো হ্যান্ডসাম কিউট বয় লাগবে, আর তুই কি না আমার জন্য একটা হাদারাম জোটালি? তুই আমার ভাইকে একদম হাদারাম বলবি না। উফ, তোর কি নিজের ভাই? এত ভাই ভাই করছিস কেন? তোর নিজের ভাই হলে ভেবে দেখতাম, হাদারাম হলেও হতো, কিন্তু এটাকে নিতে পারবো জানু? নিজের ভাই কিসের? চাচাতো ভাই নিয়ে এসেছিস বলদ একটা, ওর সাথে কি না আমি প্রেম করব? ইম্পসিবল দোস্ত।
মেঘলা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। দোলা এগিয়ে ফাহাদের সামনে দাঁড়িয়ে বলল, এই যে আপনার হাতের লাল গোলাপ দিয়ে যান, আমার না খুব পছন্দ। প্রপোজ করলে তো আমি পেতাম, আমার জন্য এনেছিলেন। প্রপোজ করতে না পারলেও বোন হিসেবে দিয়ে যান। ছেলেটা সত্যি দোলার দিকে ফুলটা বাড়িয়ে দিতে যাবে, তখনই আদনান দ্রুত গতিতে এসে দোলার হাত শক্ত করে ধরে ফাহাদের সামনে থেকে সরিয়ে নেয়। আচমকা কেউ শক্ত করে হাত ধরায় দোলা বিস্মিত হয়ে তাকিয়ে আদনানকে দেখে স্তব্ধ হয়ে যায়। আদনান ভাই এখানে কোথা থেকে আসলো? আমার সমস্ত চিন্তা ধারণা শূন্য হয়ে গেল। ভাইয়াকে দেখে আমি বুদ্ধি শূন্য হয়ে গেছি। একবার ফাহাদের দিকে তাকিয়ে একবার ভাইয়ার দিকে তাকাচ্ছি। ভাইয়া কঠিন চোখ করে তাকিয়ে আছে আমার দিকে। ভাইয়ার মুখের দিকে তাকিয়ে শুকনো ঠোক গিলছি। আজ আমার কপালে কিছু নিয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ জানে। ভাইয়া এখানে কি করে চলে এলো? আমার মুখে ভয়ের রেশ বেড়ে গেছে। ভয়ে আমি এদিক ওদিক তাকাচ্ছি। ভাইয়া হাত শক্ত করে ধরে রেখেছে। আমার ব্যথা লাগছে, কিন্তু কিছুতেই বলতে পারছি না। ভাইয়ার কঠিন চোখ মুখ দেখে আমার ভেতরটা ভয়ে শেষ, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। আমি শুকনো ঢোক গিলে নিলাম। জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আমতা করে বললাম, ভাইয়া তুমি এখানে কি করছো? ভাইয়া আমার কথার প্রেক্ষিতে কিচ্ছু বলল না। চোখ সরিয়ে ফাহাদও আমার বান্ধবীদের দিকে তাকিয়ে আমাকে বলল, তুই এখানে কি করছিস তোলা? তোর তখন ক্লাস হচ্ছে। আমি কি বলবো বুঝতে পারছি না, ভয় পাচ্ছি খুব। কি হলো? কথার উত্তর দিচ্ছিস না কেন? এখানে কি করছিস? আমি আমতা করছি। এবার ভাইয়া চিৎকার করে উঠল, কথা বল, কি করছিস এখানে? অ্যান্সার মি। ভাইয়ার কথা শুনে আমি কেঁপে উঠলাম। ভাইয়ার চিৎকারে তো আমি দফা রফা। আমি চোখ বন্ধ করে কাঁপাকাঁপি করছি, ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছি শুধু। আচমকা ভাইয়া থেমে গেল। আর কিছু জিজ্ঞেস না করে শান্তভাবে ফাহাদের দিকে তাকালাম। তারপর আমার হাত ছেড়ে দিল। আমি ভেবেছিলাম ভাইয়ার সবার সামনে অনেক সিন ক্রিয়েট করবে, কিন্তু তেমন কিছুই হলো না। খুব ভদ্রভাবে আমাকে জিজ্ঞেস করলো, এই ছেলেটাকে? আমি হকচকিয়ে গেলাম ভাইয়ার কথায়। আমতা করছি আর এদিক ওদিক তাকাচ্ছি। কি বলবো ভাবছি। কি হলো? ভয় পাচ্ছিস কেন? বল, তোরা ক্লাস মিস দিচ্ছিস কেন? ছেলেটা কি এ তোদের সাথে পড়ে? দেখে তো সেমিয়ারির মনে হচ্ছে, বড় লাগছে। সমস্যা নেই, অনেকে ফেল করে এই ক্লাসের অনেক দিনে পড়ে থাকে, তা হতেই পারে। আমি ভাইয়ার কথা শুনে ভয়ের মাঝেও হু হু করে হেসে উঠলাম। ভাই আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। চোখ লাল হয়েছে, তার মানে এখনো রেগে আছে, কিন্তু ভাইয়া রাগ দেখাচ্ছে না। আমি ভাইয়ার রাগী মুখ দেখে ভয় চুপসে গেলাম। আমি নিচের হাসি থামিয়ে বললাম, উনি তো আমাদের সাথে পড়ে না ভাইয়া, উনি আমাদের বড়। তাহলে উনি এখানে কি করছে, আর তোরাই বা কি করছিস? আমি কিছু বলার আগে মোহনা বলে উঠল, ভাইয়া দোলাকে কিছু বলবেন না প্লিজ। এটা আমার ভাই, আমি ওদের জোর করে নিয়ে এসেছি ভাইয়ের সাথে দেখা করাতে। মাথা নিচু করে বসে মেঘলা কথাটা বলল, তোমার ভাই? জি ভাইয়া। তা তোমার ভাইয়ের সাথে দেখা করতে বাড়িতে না গিয়ে এখানে এসেছো কেন? আসলে ভাইয়া আমাদের আজকে ট্রিট দিবে, এজন্য ভাইয়া তো মাস্টার্স পরীক্ষা দিয়েছে সেজন্য। ট্রিট দেবে? না খেয়ে দাঁড়িয়ে আছো কেন? আমরা তো যাব, কিন্তু তার আগে ভাবছিলাম এখানে একটু ঘুরে যাই। কি গরম পড়েছে আজকে। গরম গরম ভাব করে বলল মেঘলা। এবার আদনান ভাই ফুলটা দেখালো। এই ফুলটা কিসের জন্য? এতক্ষণ যাও মিথ্যা বানিয়ে বানিয়ে ম্যানেজ করতে গিয়েছিল ওরা, এখন সবগুলোই চোখ বড় বড় করে ফুলের দিকে তাকিয়ে আছে, সাথে আমিও। আমি বাম হাতের আঙুল কামড়াচ্ছি আর ভাবছি কি বলবো। এখন ফাহাদ যদি ভাইয়াকে বলে দেয় আমাকে প্রপোজ করতে এসেছে, তাহলে তো ভাইয়া আমাকে মেরেই ফেলবে। অ্যান্সার মি, ফুল কিসের জন্য? আর ফুলটা দোলাকে কেন দেওয়া হচ্ছিল প্রপোজের মতো করে? ভাইয়ার কথা শুনে আমার কাশি উঠে গেল। তখনই আমি বলে বসলাম, আসলে ভাইয়া, এই যে ফাহাদ ভাইকে দেখছো না, উনি আমাদের নেহাকে পছন্দ করে, তাই নেহাকে প্রপোজ করতে আসছে। আমাদের ট্রিট দিবে প্লাস নেহাকে প্রপোজ করবে। আর তুমি তো জানো আমার ফুল কত প্রিয়। ওনার হাতে একটা ফুল ছিল, সেটা দেখে আমি ওইটা নেওয়ার জন্য পাগল করে ফেলি, তাই ভাইয়া বাধ্য হয়ে ফুল আমাকে দিচ্ছিল। একদমই বানায় এতক্ষণে মিথ্যা বলে ফেললাম।
ভাইয়াকে। ভাইয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে, প্লাস ফাহাদ আর আমার শাকচুন্নি ফ্রেন্ডগুলো। আমার কথাগুলো বলে নেহার দিকে একবার তাকালাম, ও খেপা বাঘিনীর মতো তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাবে। ভাইয়ার দিকে তাকিয়ে আছে। ভাইয়া মনের কথাটি বিশ্বাস করেছে। তার চোখের রাগ লাগছে না, কিন্তু বিরক্ত হয়ে বলল, এখানে পাগলামো শুরু করে দিয়েছিস? আর উনি যে নেহাকে প্রপোজ করবে, লাইক করে, এটা তোমাকে মেঘলা বললো না? আমি মেঘলার দিকে তাকিয়ে আমতা আমতা করে বললাম, ও তো ভয় পেয়েছে, সব জানলে তুমি যদি বকো। মেঘলার দিকে তাকিয়ে কথাটা বলল ভাইয়া। মেঘলা তো আমার দিকে শুধু কঠিন মুখ করে তাকাচ্ছে, তাই আমি সামাল দেওয়ার জন্য এই কথাটা বললাম। অবশেষে সব ঝামেলা মিটল। ভাইয়া আমার কথা বিশ্বাস করে নিয়েছে। নেহা তো লজ্জায় মাথা নিচু করে আছে, আর আমি কাঁচোমাচো মুখ করে সবার দিকে তাকাচ্ছি। ফাহাদের দিকে তাকিয়ে দেখি ও চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ রাঙিয়ে দিলাম ফাহাদকে, যাতে ভুল করেও ভাইয়াকে সত্যিটা না বলে। আর এই গাধাকে তো আমি আমার বয়ফ্রেন্ড বানাবো না, অযথা ঝামেলা করে কি লাভ। কিন্তু সমস্যা হচ্ছে, নেহাও যে আমাকে কি করবে। থাক, সেসব পরে ভাবা যাবে। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, চল বাসায় চল এখন। আমি বললাম, আচ্ছা চলো, এখন আর ঝামেলা করে লাভ নাই, বাসায় যেতে পারলেই বাঁচি। এখানে থাকলে কখন কি ঘটে যায়। ভাইয়া আমার হাতে ফাহাদের সামনে গিয়ে বলল, সরি ব্রো, আবার মিস্টেক হয়ে গেছে। তোমার হাত থেকে দোলার হাতে ফুল দেওয়াটা দেখে আমি অন্যটা ভেবে ফেলেছিলাম। দোলাকে বাদে অন্য যাকে খুশি তাকে ফুল দাও, আই ডোন্ট কেয়ার। আমি একটু দূরে, আর ফাহাদ আমার থেকে একটু দূরে ছিল, তাই ভাইয়া আমার হাত ছেড়ে দিয়ে কি যেন বলতে লাগলো। আমি কিছুই শুনছি না, দূরে দাঁড়িয়ে কান খাড়া করে সেদিকে তাকিয়ে আছি, আর ভয় ভয় পাচ্ছি যদি কিছু বলে দেয় ভাইয়াকে। ওই হাদারাম ফাহাদটা কিচ্ছু শুনছে না, তাই অধৈর্য হয়ে সেদিকে পা বাড়াতেই পেছন থেকে আমাকে নেহা টেনে ধরলো। আমি আর যেতে পারলাম না। নেহা খেপা বাঘিনীর মতো আমার হাত ধরে আমাকে ফিসফিস করে বলতে লাগলো, চোখ দিয়ে আগুন বের হচ্ছে যেন, কিন্তু সেদিকে আমার খেয়াল নাই। আমি তো খালি ফাহাদ আর আদনান ভাইয়ের দিকে তাকিয়ে আছি। তুই এটা কি বললি দোলা? এইভাবে তুই আমাকে ফাঁসিয়ে দিলি? উফ, শর্ত, ওইদিকে কি কথা হচ্ছে বুঝতে পারছি না, আর তুই এসে ঝামেলা করছিস। করব, 100 বার করব। তুই কেন এই মিথ্যা কথাটা বললি? আদনান ভাইয়ের সামনে আমার মান সম্মান এভাবে ডুবালি? নেহা সরলই না, আর ওইদিকে কথা শেষ হবে, আদনান ভাই আমাদের দিকে তাকাতেই আমি নেহার হাতে চিমটি কাটলাম। নেহা কিছু বলবে, আমি ফিসফিস করে বললাম, চুপ করবি শয়তানি বান্দনি, ভাই আসতেছে। আদনান ভাইয়ের কথা শুনে নেহা চুপ করে গেল। নেহা আমাকে ছেড়ে সরে দাঁড়ালো। আদনান ভাই এসে সবার দিকে তাকাতেই সবাই কাছুমাছু করতে লাগলো। ভাইয়া সবাইকে বাই বলে আমাকে নিয়ে ছুটতে লাগলো। গাড়িতে বসে আছি, ভাই এবার আমার দিকে তাকিয়ে বলল, তুই আমাকে মিথ্যে বলিস নি তো আবার? ভাইয়ার কথা শুনে আমার হেঁচকি উঠে গেল। আমি হেঁচকি দিচ্ছি দেখে ভাইয়া তাড়াতাড়ি গাড়ির পেছন থেকে ওয়াটার এনে আমার হাতে দিল। আমি চোখ গোল গোল করে বললাম, মিথ্যা কেন বলবো ভাইয়া? ভাইয়া আবার বলল, আচ্ছা ঠিক আছে, ক্লাসের কখনো মিস দিবি না, ওকে? আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। ভাই আমাকে নিয়ে বাসায় না এসে রেস্টুরেন্টে আসলো। এখানে কেন? কথা না বলে চুপচাপ চল। বাসা না নিয়ে গিয়ে এখানে কেন আসলো ভাইয়া? অন্যের কাছে রেট কেন চাস? যত ইচ্ছে আমার কাছে বলবি, আমি খাওয়াবো। আর ওই তো আমি চাইছি না কেউ, এটা তো মেঘলা চাইছিল। ভাইয়া কিছু বলল না। ভেতরে আমরা রেস্টুরেন্টের একটা কেবিনে বসলাম। ভাইয়া বিরিয়ানি অর্ডার দিল। ভাইয়া জানে আমার বিরিয়ানি ফেভারিট। আসতে একটু সময় লাগবে, বোরিং হয়ে গেল। হাত দিয়ে বসে আছি আর চিন্তা করছি ওখানে কি হচ্ছে কে জানে। আচমকা ভাইয়া বলে উঠলো, এত কি চিন্তা করিস? তোর মুখ দেখে মনে হচ্ছে তুই আমাকে মিথ্যা বলছিস। ভাইয়ার কথা শুনে আমি হকচকিয়ে গেলাম। গাল থেকে হাত নামিয়ে সোজা হয়ে হাসি হাসি মুখ করে বললাম, জোর করে কি আর হাসা যায়? তো দাঁত বের করে রাখলাম। ভাইয়া আমার দিকে সন্দেহের চোখে তাকিয়ে থেকে ফোন টিপতে লাগলো। 15 মিনিট পর খাবার এলো। আবার দেখি আবার খিদা বেড়ে গেল। সমস্ত চিন্তা একপাশে ফেলে খাওয়ায় মনোযোগ দিলাম। এক লোকমা হাসি হাসি করে মুখে দিতেই চোখ গোল গোল করার অবস্থা হলো আমার।
আমার চোখে ইয়া বড় হয়ে গেল। আমি খাবার মুখে না দিয়ে থ মেরে আছি। আমার এত অবাক হওয়ার কাহিনীর কথা শুনবেন নাকি? আমার সামনে একটা মেয়ে আসলো, ও ফট করে ভাইয়াকে জড়িয়ে ধরলো। মেয়েটাকে আমি চিনি না। মেয়েটা আসতেই ভাইয়া চরম অবাক হয়ে দাঁড়িয়ে পড়লো, আর মেয়েটা কিছু না বলেই ভাইয়াকে জড়িয়ে ধরলো। আমি হা করে একবার ভাইয়ার দিকে একবার মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটাকে জীবনে দেখেছি বলে আমার মনে পড়ে না। ফর্সা করে একটা মেয়ে, চুলগুলো ঝুটি করে রেখেছে, পরনে একটা হাঁটু অবধি প্লাজো আর একটা সাদা নীল ফতুয়া তার হাতানি। মেয়েটা এমন ড্রেস পরে আছে দেখে আমি হতভম্ব। ড্রেসটা খুবই বাজে। আমিও ছোট ড্রেস পরি, তাই বলে এমন শরীরের দিক বের করে রাখি না। আর মেয়েটার বয়স ভালোই লাগছে, কিন্তু খুবই সুন্দরী। ভাইয়ার মুখের দিকে তাকিয়ে দেখলাম তিনি একটু বিরক্তি মাখা মুখ করে আছে। মেয়েটা এবার ভাই আগে ছাড়লো। উফ আদনান, তোকে ফোন করতে করতে আমি পাগল হয়ে গেছি সকাল থেকে। তিথি, তুই কোথা থেকে এলি? কোথা থেকে আর আসবো, সিলেট থেকে এসেছি আজকে। ভাবছি কিছুদিন এখানে বেরিয়ে যাই। ঢাকায় এসে পৌঁছেছি 1 ঘন্টা। আসার পর থেকে তোকে কল করছি, তুই তো ফোন রিসিভই করছিস না। এই জন্যই হতাশ হয়ে এখানে আসলাম। প্রচন্ড খিদে পেয়েছে। তা আসার আগে জানিয়ে আসবি না কোথায় উঠেছিস? আর কোথায় উঠি, ভাবছি একটা হোটেল উঠবো। কিছুই তো চিনি না, তাই তোকে কল করলাম। ও আচ্ছা, আয় এখানে বস, খা। আর হোটেলে তো থাকতে হবে না, তুই আমাদের বাসায় থাকতে পারিস। রিয়েলি আদনান? ও মুখ উজ্জ্বল করে বলল মেয়েটা। হ্যাঁ, এবার তাদের নজর আমার দিকে ঘুরলো। মেয়েটার জিজ্ঞেস করলো আমি কে। ভাইয়া বলল কাজিন। মেয়েটা কেমন কেমন করে যেন আমার দিকে তাকালো, পা থেকে মাথা অবধি দেখে তারপর আদনান ভাইয়ের পাশের সিটে বসে পড়লো। আমি বসে খাওয়ায় মনোযোগ দিলাম, আর তারা দুটোই বলতেই হায় রে হাসাহাসির কথা। আদনান ভাই যে এত হাসাহাসি করতে পারে জীবনে জানতাম না। আদনান ভাই আর ওই মেয়েটা হাসাহাসি করতে লাগলো। আমি চোখ গোল গোল করে একটু পর পর ওই মেয়েটা আর আদনান ভাইয়ের দিকে তাকাচ্ছি। হঠাৎ মেয়েটা আতিক্ষেতা করে আদনান ভাইকে খাইয়ে দেওয়ার জন্য হাত তুললো। সেটা দেখে আমার চোখ ঘিয়া বড় বড় হয়ে গেল। মেয়েটার হাব ভাব বলে দিচ্ছে মেয়ে আদনান ভাইয়াকে পছন্দ করে। আচ্ছা ভাইয়াও কি করে? আচ্ছা ওদের মাঝে কি প্রেমের সম্পর্ক আছে? ভাবনার মাঝে খাচ্ছিলাম, আর বিপত্তি ঘটলো, খাবার গলায় আটকে গেল। আমি খুব খুব করে কেসে উঠলাম। আমার কাশি দেখে ভাইয়া আমার দিকে তাকালো। এইভাবে কাশতে দেখে হন্তদন্ত হয়ে আমার কাছে দাঁড়িয়ে পানি দিল। পানি খেয়ে কাশি থামলো, কিন্তু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি পানি মুছলাম এক হাতে। ভাইয়া কর্কশ গলায় বলল, কোন ধারে থাকিস? খাবার গলায় আটকে কিভাবে? আমি মাথা উঁচু করে ভাইয়ার দিকে তাকিয়ে তারপর আবার মাথা নিচু করে প্লেটের দিকে তাকাই। ভাইয়া রেগে বলল, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? আমি বললাম আমি কিছু ভাবছিলাম না, আমি তো তোমাদের দেখছি। এইটুকু বলেই জিভে কামড় দিলাম। কি বলে ফেললাম? ভাইয়ার তিথি মেয়েটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। তিথি মেয়েটার দিকে একবার তাকিয়ে খাবারে হাত দিলাম। ভাইয়ার দিকে তাকাচ্ছি না, তাকাবো না ভাবছি। ভাইয়া অবাক করা কণ্ঠে বলল, কি বললি? আমি খাবার মুখে দিয়ে দিলাম, তারপর তাকালাম। মুখে হাসি ফুটিয়ে কথা বলার ট্রাই করলাম, কিন্তু আমি জানি এখন ভাইয়া আমাকে একটা ধমক দিয়ে বলল, ইডিয়েট, খাবার মুখে দিয়ে অমন করছিস কেন? এখন কথা বলে আর ঝামেলা বাড়াতে হবে না। ভাইয়া গিয়ে বসে পড়লো। আমি খেতে লাগলাম। আদনান ভাইয়া নিচের সিটে বসতেই তিথি বলল, বেশি ন্যাকা তোর বোন, এত বড় মেয়ে তার আবার খাবার গলা আটকায়। তিথির কথা শুনে আদনান ভাইয়া রেগে ওর দিকে তাকালো। কি রে, আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? দোলাকে নিয়ে বাজে কথা যেন তোর মুখে না শুনি। গম্ভীর হয়ে বলল আদনান ভাইয়া। তিথি বুড়ো কুচকে তাকিয়ে বলল, দোলাটা আবার কে? একটু জোরেই বলেছে কথাটা তিথি, তাই আমি খাওয়ার সময় শুনতে পাই আর মুখে বিরিয়ানি নিয়ে তার দিকে তাকাই। আমার নাম নিল কেন মেয়েটা? আমাকে নিয়ে কি কথা বলছে? মেয়েটা আদনান ভাইয়ের দিকে ধুরু উঁচু করে তাকিয়ে আছে। আমি খাবার শেষ করে বললাম, আমার নাম দোলা। কেন, কি হয়েছে? আমার কথা শুনে তিথি ও সাথে আদনান ভাই আমার দিকে তাকালো। তিথি কিছু বলবে, আদনান ভাই বলল, কিছু না, তুই চুপচাপ খা, কথা না বলে।
আমি তাকিয়ে রইলাম, তাও আমাকে নিয়ে কি বলছে জানতে, কিন্তু কিছু বলছে না, তাই খাওয়ায় মন দিলাম। তিথি আদনান ভাইকে বলল, ওই মেয়েটার নাম দোলা, তুই আমার হাতে খেলি না কেন আদনান? আদনান শক্ত মুখ করে বলল, ভালোবাসা এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের কোকুনস ডায়েরি চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। তুই ভালো করে জানিস আমার এসব একদম পছন্দ না। দেখা হতেই পুরো রেস্টুরেন্টে সবার সামনে জড়িয়ে ধরলি, আবার এখন খাবার দিচ্ছিস। ওয়াই? আমি সব লাইক করি না, তাই এইসব করা থেকে বিরত থাকবি। তুই আবার ফ্রেন্ড বলে কিচ্ছু বললাম না, নেক্সট টাইম ফ্রেন্ড বলে ছেড়ে দেবো না। তিথি অভিমান করে বলল, তুই আমাকে বকছিস আদনান? আমি তো তোকে এতদিন পর দেখে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, তাই তো এসব করেছি। আর তুই তো জানিস আমি তোর প্রতি কতটা দুর্বল। আদনান ওর দিকে তাকিয়ে বলল, তুই ভাড়া বাসায় থাক। কথাটা শুনে তিথির পিল চমকে উঠল। না না প্লিজ, আমি তোর বাসায় থাকবো। না, তোকে সুবিধা লাগছে না, আবার যদি ঝামেলা করিস। তিথি মুখটা একটুখানি করে বলল, এভাবে বলতে পারলি আমি এমন করব? আমাকে ফ্রেন্ডও ভাবিস না? ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগলো। আদনান আর না করতে পারলো না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ির কাছে আসলাম। ওই তিথিটা আদনান ভাইয়ের কাছে বসে পড়লো, হাসি মুখ করে দাঁত কেলিয়ে। আমি তীক্ষ্ণ চোখে তাকিয়ে পেছনে বসে পড়লাম। সারা রাস্তা তাদের কীর্তি দেখতে দেখতে মেয়েটা যে কি গায়ে পড়া ভাবতে পারবে না কেউ। নির্লজ্জও লাগছে, এমন বেহায়া মেয়ে কিনা ভাইয়া ফ্রেন্ড। আমি নিজের বাসায় চলে গেলাম। গাড়ি থেকে নেমে সোজা বাসায় এসে আর কিছু খেলাম না, খাবার তো খেয়েই আসছি। রুমে এসে গোসল করে দিলাম এক ঘুম থেকে উঠলাম 5টায়। উঠে আমি চোখে মুখে পানি দিয়ে মাঠে গেলাম। ভাইয়ার না সত্ত্বেও আজকে আমি খেলবো না, ভেবেছি ঘুরবো। আমি মাঠে যেতেই সব বাচ্চারা লাফিয়ে উঠলো আর দৌড়ে আমার কাছে আসলো। খুশিতে নাচছে সব কটা, আমাকে দেখে খুশি হয়েছে। নাফিস এসে বলল, আপু তুমি এসেছো? তোমাকে এই কতদিন কত মিস করেছি জানো? আমি ওর গাল টেনে দিয়ে বললাম, তাই নাকি? আগে তো বলতে আমি না আসলেই ভালো, এখন তো মিস করেছিস কেন? নাফিস মুখটা ছোট্ট করে বলল, সরি আপু, আসলে তোমার সাথে পারতাম না, এই জন্য বলতাম, কিন্তু মন থেকে তোমাকে আমরা অনেক ভালোবাসি। তোমাকে সবাই মিস করেছি, তুমি চলে এসেছো আর আমরা সবাই খুশি। খেলবে না আমাদের সাথে? আমি বললাম, না রে, খেলা বারণ আছে। কেন আপু, কে বারণ করেছে? আছে। তাহলে কি আর খেলবে না আমাদের সাথে? আমি তো খেলতে চাই, কিন্তু সে জানলে যে আমাকে বকবে। কে তোমাকে বকবে বলো? তোরা জেনে কি করবি? আমরা তাকে সবাই মিলে বকবো। তাই এসব করতে হবে না, আমার ইচ্ছে হলেই চলে আসবো খেলতে, নো প্রবলেম। আমি কারো কথা শোনার মেয়ে নাকি? আজ আমারই খেলতে ইচ্ছে করছে না, তোরা খেল, আমি দেখি। ওরা আচ্ছা বলে চলে গেল। আমি কিছুক্ষণ থেকে চলে এলাম বাসায়। বাসায় না গিয়ে কি মনে করে যেন আদনান ভাইয়ের বাসায় গেলাম। ওই তিথি মেয়েটা করছে কি দেখতে। কলিং বেল চাপতেই মামুনি না এসে রুষা আসলো। রুষাই এই বাসায় কাজ করে। আমাকে দেখে একটা হাসি দিল, তারপর বলল, আপা আপনি আইছেন? আপনার লগে আমার কথা আছে। আমি বুড়ো কুচকে বললাম, আমার সাথে তোর কি কথা? রুষা আমার থেকে 3 বছরের বড়। ওর মা এই বাসায় কাজ করত, সেই সূত্রে ও করে মাঝে মাঝে। রুষা মুখটা বিকৃত করে মাথা আমার দিকে এনে ফিসফিস করে বলল, শোনেন তাইলে, আজকে না একটা মাইয়া নিয়ে আইছে ছোট স্যার। মাইয়াটা যে কি অসভ্য, কি বিশ্রী জামা কাপড় পরছে, পাউডারও পুরা খালি, আর আই খালি ছোট স্যারের পিছনে ঘুর ঘুর করছে। স্যার বিরক্ত হইলেও শোনে না। বড় মা তো মাইয়া দেখেই না আদনান ভাইজান ডাইকা বকছে, এমন খারাপ মাইয়া বাড়ি আনছে দেখ। আমি ওর কথা শুনে থ মেরে দাঁড়িয়ে আছি। তারপর রুষাকে চুপ করিয়ে ভেতরে গেলাম। ও শুরু করলে আর শেষ করে না। মামুনি নাকি ঘুম, তাই আর তার কাছে গেলাম না, সোজা ওই তিথির রুমে গেলাম। কারণ রুষার থেকে জানতে পেরেছি আদনান ভাই নাকি নিজের রুম থেকে ওই মেয়েকে বের করে ঘুমিয়েছে। তিথির রুমে ফাঁকা বুড়ো কুচকে আদনান ভাইয়ের রুমে এলাম। আদনান ভাইয়ের রুমে গিয়ে আমার চোখ চরক গাছ। আদনান ভাইয়া নিজের বিছানায় ঘুমিয়ে আছে, আর ওই তিথি মেয়েটা ভাইয়ার পাশে বসে হা করে তাকিয়ে আছে।
আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। তারপরে ভেতরে ঢুকলাম। আমার ঢোকার আওয়াজ পেয়ে কিছুটা ভয় পেয়ে গেল তিথি। মনে হলে চমকে পেছনে তাকালো। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি তিথির দিকে। তুমি? তোতলাতে তোতলাতে বলল তিথি। আমি বললাম, আমি। আপনি এখানে কি করছেন? সন্দেহ চোখে তাকিয়ে বললাম। আমার কথায় তাড়াতাড়ি আমার কাছে এলো আর ফিসফিস করে বলল, আসো বাহিরে কথা বলি, আদনান জেগে যাবে। ওনার মুখে ভয় স্পষ্ট, আমি দেখতে পাচ্ছি। ওনার ভয় আমি ধরতে পারলাম। ভাইয়া জেগে গেল কিনা দেখে ভয়। আমি এখন ভাইয়াকে জাগানোর ইচ্ছে পোষণ করলাম। বাইরে কেন যাব? যা বলার এখানেই বলুন। আর হাত ধরে ফেলল। তিথির হাত কাঁপছে। এত জোরে কথা কেন বলছো? ভাইয়া তো ঘুম, আপনি তাহলে একা জেগে কি করছিলেন? আরে চলো তো, বলেই আমাকে টেনে বাইরে আনতে গেল। আমি হা করে তাকিয়ে আছি, কিন্তু ভাইয়াকে জাগিয়েই ছাড়বো, তাই চিৎকার করে বললাম, আরে আপু আমার হাত ছাড়ো না, এভাবে টানছো কেন? আমার কাজ সম্পূর্ণ হলো। ভাইয়া জেগে গেল। ভাইয়া ধরফরিয়ে উঠে বসলো আর আমার হাত শক্ত করে ধরে তিথি আপু বাইরে নিয়ে যাচ্ছে দেখলো। এটা দেখে ভাইয়া হন্তদন্ত হয়ে তাকিয়ে আছে, কি হচ্ছে বুঝতে পারছে না। তাই তিথিকে ডেকে উঠলো। হোয়াটস হ্যাপেন তিথি, কি হয়েছে? এভাবে টানছিস কেন তোলাকে? ছাড় ওকে। বলে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তিথি আদনান ভাইয়ার কথা শুনে ভয়ে আমার হাত ছেড়ে দিল আর চমকে পেছনে তাকালো। আদনান ভাই এগিয়ে এসে বলল, কি হয়েছে? তোরা আমার উপরে কি করছিস? আমি কিছু বলার আগেই তিথি মেয়েটা বলল, আদনান আমি নিচে যাচ্ছিলাম, তখন দেখলাম দোলা তোর রুমে আসছে, তাই ওকে বারণ করলাম যাতে না আসে। তুই তো কাউকে তোর ঘুমের ডিস্টার্ব করতে মানা করেছিলি, তাই। কিন্তু দোলা আমার কথা শুনলই না, ও জোর করে চলে এলো, তাই ওকে টেনে বাইরে নিয়ে যাচ্ছিলাম। আমি তিথির কথা শুনে হতবম্ব সাথে বাকরুদ্ধ হয়ে গেলাম। হা করে তাকিয়ে আছি তিথির দিকে। চোখ সরিয়ে আদনান ভাইয়ের দিকে তাকালাম। ভাইয়াও অবাক হয়ে তাকিয়ে আছে। তিথি শয়তানি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি অসভ্য খারাপ মেয়ে বাবা, কি মিথ্যাটাই না বললো। নিজের দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে। আমি কটমট করে তাকিয়ে আছি। আচ্ছা তুই যা। আদনান ভাই তিথিকে চলে যেতে বলল। আমি তখন বললাম, ও তো মিথ্যা বলছে ভাইয়া, আমি না, ওই তো। ভাইয়া আমাকে হাতের ইশারায় চুপ করতে বলে তিথিকে যেতে বলল। কি হলো? যেতে বললাম তো। তিথি আমার দিকে শয়তানি হাসি দিয়ে চলে গেল। তিথি বাইরে এসে হাফ ছেড়ে বাঁচলো। উফ, বানিয়ে মিথ্যা বলে আমার দোষ ওই দোলার ঘাড়ে দিয়েছি। ভালোই হয়েছে, আমার কেন জানি মনে হচ্ছে আদনান দোলাকে ভালোবাসে। এই কি সেই মেয়ে যার জন্য আমার প্রপোজাল রিজেক্ট করেছিল? তাই যদি হয়ে থাকে তাহলে আমাকে তো কিছু একটা করতেই হবে। আর প্রথম দিন সবাই আমাকে খারাপ ভাবলো, নো প্রবলেম। বাসায় একবার ঢুকেছি, এত সহজে তো বের হব না। সবাইকে কি করে বাগে আনতে হয় তা আমি খুব ভালো করেই জানি। ভাবতে ভাবতে রুমে চলে এলো তিথি। এদিকে আদনান ভাইয়া আমার দিকে কঠিন মুখ করে তাকিয়ে আছে। আমি সব বলার জন্য বসে আছি। যে মুখ খুলতে যাব, ভাইয়া আমার একদম কাছে চলে এলো। আমি ভয়ে পিছিয়ে গেলাম আর বললাম, তুমি ওর কথা বিলিভ করছো? আমি না, ওই তো তোমার রুমে ছিল আর সেটা আমি দেখেছি। ও সব মিথ্যা বলছে। ভাইয়া যেন কথাই শুনলো না, আমার দিকে আসতে লাগলো। আমি ভয় পেয়ে পেছাতে পেছাতে আলমারির সাথে ঢেকে গেলাম। কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া আমার কাছে এসে এক হাত আমার পাশে রেখে হা করে তাকিয়ে আছে আমার দিকে। তাই আমি কিছু বলবো তার আগেই ভাইয়া বলল, তুই সত্যি বললি আমি কেন বিশ্বাস করব? আমার থেকে ওই মেয়েটাকে তুমি বেশি বিলিভ করো? তোর থেকে ওকে বিশ্বাস করা ভালো। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া একদম আমাকে টাচ করেনি, একদম কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু কোথাও টাচ করে না। তা তো করবে, এই গার্লফ্রেন্ড বলে কথা। আমার কথা ভাইয়া ভুরু কুচকালো। মানে? তিথি তোমার গার্লফ্রেন্ড আমি জানি। ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে। তোমার গার্লফ্রেন্ড এত মিথ্যা বলে কেন? আর ভয়ও পায় ভালো। কিভাবে নিজের দোষ আমার উপর চাপিয়ে গেল? তুইও তো মিথ্যা বলিস। ভাইয়ার নরম কণ্ঠ, কিন্তু চোখে মুখে অসম্ভব রাগ। আচমকা কথায় থমকে গেলাম। বড় বড় চোখ করে তাকিয়ে আছি। ভাইয়া গম্ভীর হয়ে তাকিয়ে আছে। আমি কি মিথ্যা বলেছি? কাঁপা কাঁপা গলায় বললাম, ফাহাদ নেয়া কেনা তোকে প্রপোজ করতে এসেছিল। ভাইয়া কথা শুনে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল।
বড় বড় চোখ করে ভাইয়ার দিকে ঢোক গিলে তাকিয়ে আছি। ভাইয়া আবার বলল, আমি মিথ্যা বলতে মানা করেছিলাম। তোর সম্পর্কে সবকিছু আমার জানা। তুই কি করিস কি না করিস সব আমার জানা আছে। আমি ভয়ে কাঁপাকাঁপি করছি। কাঁপছিস কেন? আমাকে ভয় পাচ্ছিস? আমি চুপ করে আছি। টাকা আমার দিকে। ভাইয়ার ধমক খেয়ে তাকালাম। তোর খুব প্রেম করার শখ, তাই না? আমি শুকনো ঢোক গিললাম আর মাথা নেড়ে না বললাম। মিথ্যে বলছিস আবার? না, আর জীবনে এমন করব না। সরি, এবারের মতো মাফ করে দাও ভাইয়া। সব সময় তুই এই কথা বলিস। এইবারে শেষ, আর বলবো না। হাতে আদনান ভাইয়ার শার্ট নিয়ে দাঁড়িয়ে আছি। ভাইয়া রুম থেকে চলে গেছে আর নিজের 2টা শার্ট দিয়ে গেছে ধোয়ার জন্য। এটা আমার শাস্তি। আমি কটমট করে তখন থেকেই এভাবে দাঁড়িয়ে আছি। জীবনে আমি জামা কাপড় ধুইনি, আর আজকে আমার চির শত্রুর জামা ধুতে হবে? না ধুলে তো আমার কপালে শনি আছে। ভাইয়া বলে গেছে যদি কথা না শুনি তাহলে আজকে করা বোকামির কথা আব্বু আম্মুকে বলে দিবে। আর আব্বু জানে তার মেয়ে কলেজে গিয়ে ক্লাস ফাঁকি দিয়ে প্রেমের স্বপ্ন বুনেছিল। তাহলে আর রক্ষে নেই। আমি রাগে ফুসফুস করতে করতে বাথটাবে গেলাম। 1 ঘন্টা ধরে কি করে কি যে ধুইলাম ঠিক নাই। শার্ট আর কি ধুইলাম, নিজেই ভিজে একাকার। বারান্দায় গিয়ে শার্ট মেলে রুমে এসে চিৎ হয়ে পড়ে যেতে নিলাম। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। পড়ার কারণও আছে, তা হলো ভেজা শরীরে বাথরুম থেকে এসেছি, শরীর থেকে পানি পড়ছে রুমে। সেই পানিতে পিচ্ছিল খেয়ে পড়লে আমার কোমর যাবে। আল্লাহর রহমতে পড়া থেকে বাঁচলাম। কোথা থেকে আদনান ভাইয়া আসলো আর আমাকে পড়ার হাত থেকে বাঁচালো। ভয়ে আমি চোখ বন্ধ করে আছি। ভাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, তার মুখে রাগ স্পষ্ট। ভাইয়া আমাকে ধরে রেখে গম্ভীর গলায় বলল, ইডিয়েট একটা, কি করেছিস? নিজে 2টা শার্ট ধুতে ধুতে কেউ গোসল করে ফেলে? ভাইয়ার কর্কশ গলায় বলা কথা শুনেই পিট পিট করে তাকিয়ে আছি আমি তাকাতেই ভাইয়া আমাকে ছেড়ে আর নিজের শার্ট ঝাঁকাতে ঝাঁকাতে বলে, উফ, দিলি তো আমাকে ভিজিয়ে। আমি রাগ নিয়ে বললাম, একদম আমাকে ধমকাবে না। তোমার জন্য আমি এই সন্ধ্যায় ভিজে গেলাম। উফ, শীত করছে, এমন কাজ কেউ দেয়? হাত ব্যথা হয়ে গেছে। হাত দেখতে দেখতে বললাম। ভাইয়া আমার কথা শুনে তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকালো। আমার হাত সত্যিই ব্যথা করছে, সাথে লাল হয়ে আছে। ভাইয়া শক্ত মুখ করে তাকিয়ে বলল, এত বড় হয়েছিস, সামান্য জামা কাপড় ধুতে গিয়ে এই অবস্থা করিস নিজে? তোর মতো অকর্মা আমি একটাও দেখিনি। আমি কঠিন মুখ করে তাকিয়ে বললাম, একদম আমাকে অকর্মা বলবে না। ভাই আমার কথা শুনলো কিন্তু কিছুই বলল না। নিজের ড্রয়ার খুলে একটা মলম আনলো হাতে দিতে। তখন কোথা থেকে মামুনি আমাকে ডাকতে ডাকতে আর এসে এমন ভেজা দেখে হতভম্ব হয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, এ কি দোলা, তুই ভেজা কেন? আমি কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে বললাম, তোমার এই গরিলা ছেলে আমার কি অবস্থা করেছে দেখো। আমি অভিযোগ সুরে বললাম। আমার কথা শুনে মামুনি রেগে তাকালো ভাইয়ার দিকে। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, বলবো তোর কীর্তি কাহিনী। ভুরু কুচকে তাকিয়ে বললাম। ভাইয়ার কথা শুনেই একটা ঢোক গেলে মামুনির দিকে তাকালাম। মামুনি চলো তো বলে মামুনির হাত ধরে টেনে বেরিয়ে আসতে নিলাম। কি রে, টানছিস কেন? আর আদনান কি বলবে বললো? বলি সন্দেহ চোখে তাকালো আদনান ভাইয়ার দিকে। আমি জোর করে ধরে বললাম, কই কিছু না, এমনি খালি আমাকে বকা বকা খাওয়াতে চাওয়ার ধান্দা, বুঝো না? সত্যি তো? তুমি আমাকে বিশ্বাস করো না মামুনি? আরে করি তো, খুব করি। তাহলে চলো। আরে চল, যাবো। কেন আদনান তোর এই অবস্থা করলো? কেন, কি করছে তোর সাথে বল? ভিজলি কি করে? কি মুসিবতে পড়লাম রে বাবা। এখন ভাইয়ার কাছে আমাকে ফাঁসানোর প্রমাণ না থাকলে আমার থেকে খুশি আর কে হতো? মামুনি ভাইয়াকে আচ্ছা মতো বকে দিত আর শাস্তিও। আমি পৈশাচিক আনন্দ পেতাম তা দেখে, কিন্তু তা হচ্ছে না, হবেও না। এখন বলে দিলে আমার কথাও বলে দেবে আর আমি ফেসে যাব। না না না, মামুনি ভাইয়াকে কিছু বলো না। মামুনি আমার কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে। আমি ঢোক গিলে তাকিয়ে আছি। ভাইয়া শয়তানি হাসি মুখে নিয়ে তাকিয়ে আছে। আমি মামুনিকে টেনে রুম থেকে নিয়ে এলাম। বাইরে এসেই দেখা হলো তিথির সাথে ড্রয়িং রুমে বসে আছে, মুখটা ছোট করে। আমি যেতেই মাথা উঁচু করে তাকালো আমার দিকে, চোখে রাগ নিয়ে তাকিয়ে আছে।
আমি বুড়ো কুচকে তাকালাম। আমি ভেঙচি কেটে চলে এলাম। বাসায় আসতেই হাজার কথা। আমি ভেজা কেন কারো কথার উত্তর না দিয়ে রুমে এসে রাগে গজগজ করতে লাগলাম। ড্রেস চেঞ্জ করে এসে রাহেলা, আমাদের কাজের লোক, তার বাসা আমার আম্মুদের বাসার পাশে ছিল। গরিব, তাই আম্মু তাকে আমাদের বাসায় এনেছে। তাকে আমি নানু বলি। নানুকে আমি চা দিতে বললাম। তারপর চা নিয়ে ব্যালকনিতে বসলাম। এখন হালকা শীত পড়েছে, শীত এসে পড়লো। আজকে এই সময় গোসল করার জন্য শীত ভালোই লাগছে। এদিকে আদনান ভাই নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। তখন হঠাৎ আমার বারান্দায় চোখ আসে আর আমাকে খেয়াল করে। আদনান দোলাকে দেখে স্তব্ধ হয়ে যায়। দোলাকে খুব আবেদনময় লাগছে, ভেজা চুল পেছনে খোলা। দোলা বারান্দার লাইট দেয়নি, অন্ধকারের মাঝেও বসাই থেকে হালকা আলো এসোর মুখে লাগে। এই যাতে এক অপসরার লাগছে। নীল চাদর গায়ে জড়িয়ে ধরে কাপে চুমুক দিচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। দূর থেকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে আদনান। এই মুখটা দেখলে সমস্ত চিন্তাভাবনা ওলট পালট হয়ে যায়। ওর কি আছে এই মেয়েটার মাঝে? ওকে কেন এত ঘায়েল করে? কিছুক্ষণ আগে আদনান গিয়ে কড়া গলায় শাসিয়ে এসেছে তিথিকে। তিথি খুব ভার বেড়েছে। মেয়েটা এতদিনও একটুও চেঞ্জ হয়নি। ওর সাথে ফ্রেন্ডশিপ যাওয়ার পর থেকে আদনান থেকে ডিস্টার্ব করে। এই নিয়ে আদনান ওর সাথে কথা কাটাকাটি করে ফ্রেন্ডশিপ নষ্ট করে দিতে চেয়েছিল, কিন্তু আবার তিথি কান্না আর ক্ষমার জন্য মেনে নিয়েছে। আজ আবার এতদিন পর এসেও আমাকে জ্বালাতন করছে। একে বাসায় আনাটাই আমার ভুল হয়েছে। দোলা যা বলেছে সব কিছু ঠিক, আমি জানি। দোলাকে শাস্তি দিয়েছি জাস্ট ভাতে ছোট, আর তারপর তিথিকেও শিখিয়েছি কালকে ওটাকে বিদায় করতে হবে। আদনান দোলার দিকে তাকিয়েছিল, তখন তিথি রুমে এসে আর দেখে আদনান শাহ করে জানালার বাইরে তাকিয়ে আছে। কৌতূহল নিয়ে তিথিও তাকায় আর দেখে দোলাকে। আদনান এখনও নিজের মুখে বলেনি ও দোলাকে ভালোবাসে, তাই তিথি আদনানের সামনে এসে বলে, আদনান, তোর সাথে আমার একটু কথা ছিল। আদনান তিথির আওয়াজ পেয়ে চমকে ওঠে আর ভুরুকুচকে তাকায় তিথির দিকে। কি কথা? তুই কি দোলাকে ভালোবাসিস? আদনান ফ্যাল করে তাকিয়ে আছে তিথির দিকে। হঠাৎ এই প্রশ্ন? বল না। জেনে কি করবি? একটা কথা বলতাম, তুই আমাকে একবার না বারবার রিজেক্ট করেছিস, কিন্তু কেন? এই দোলার জন্য কি? হ্যাঁ। হ্যাঁ শুনে তিথি গজে উঠলো ভেতরে ভেতরে, কিন্তু বাইরে প্রকাশ করলো না। তীব্র রাগ নিয়ে একবার দোলার দিকে তাকালো, তারপর আদনানের দিকে তাকিয়ে বলল, ওর মধ্যে কি আছে যে আমার মধ্যে নেই? ওর থেকে সব দিক দিয়ে আমি ফার্স্ট, তাহলে আমাকে রেখে ওকে কেন তুই বেছে নিলি? রেগে বলল। আদনান স্বাভাবিকভাবেই বলল, ভালোবাসা রূপ গুনতে হয় না, ভালোবাসা আসে মন থেকে। আর আমি ছোট থেকে শুধু একজনকে ভালোবাসি, সে হলো আমার দোলা রানী, আমার নেশা। যেসব ফিলিংস দোলার জন্য আসে তা অন্য কোনো মেয়েকে দেখে আমার আসে না, সে যতই সুন্দর হোক না কেন। এই মনে শুধু একজনেরই বসবাস। আর তুই এমন পাগলামি করে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট করলি, বেশি কিছু না। তোকে আমি ফ্রেন্ডের পারে কখনো কিছু ভাবিনি। তিথি ছলছল চোখের দিকে তাকিয়ে আছে। ও মন প্রাণ দিয়ে আদনানকে ভালোবাসে। ভার্সিটি থেকে প্রথম দেখে আদনানের প্রতি দুর্বলতা প্রকাশ করেছে, বারবার বুঝিয়েছে, কিন্তু আদনান বুঝেনি। ছলছল চোখে তাকিয়ে আছে আদনানের দিকে তিথি। আদনান আবার বলল, যা রুমে যা, আজ এখানেই থাক, কাল তোর বাসা ঠিক করে দিয়ে আসবো। তিথি হকচকিয়ে বলল, মানে সিম্পল, তোকে বাসায় রাখা যাবে না। আজ কান্নাটা ভুল হয়েছে আমার। তিথি হতদম্ব হয়ে তাকিয়ে আছে আদনানের দিকে। বরাবরের মতো আজকেও তিথিকে আদনান ফিরিয়ে দিল। যা রুমে যা। আদনানের কথায় আর কিছু বলল না তিথি। একবার তীক্ষ্ণ চোখে তাকালো দোলার দিকে, তারপর গট পায়ে বেরিয়ে গেল রুম থেকে। তিথি রুমে এসে রাগে দুঃখে কাঁদতে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে। কি নেই আমার? এই দোলার থেকে সব দিক দিয়ে আমি ফার্স্ট। কত ছেলে আমার পিছনে পাগলের মতো ঘুরে, আমি তাদের পাত্তাই দেই না। শুধু একজনকে ভালোবেসেছি, আদনান। বিনিময় এই শুধু ইগনোর পেলাম। যতবার বলেছি ততবার আমাকে অপমান করেছে, রিজেক্ট করেছে আদনান। এবারও তাই করলো, শুধুমাত্র ওই দোলার জন্য। আয়নার কাছে ফ্লোরে বসে দুহাত তুলে টেনে ধরল তিথি। তিথি ধনী বাবার একমাত্র মেয়ে, যখন যা চেয়েছে তাই পেয়েছে। তিথি কখনো ওর চাওয়া অপূর্ণ রাখিনি। তাইফ আহমেদ। তিথির এক ভাই আছে, নাম আরাফাত, বোনকে প্রচণ্ড ভালোবাসে। তিথি ফ্লোরে বসে কাঁদছিল, তখন ওর ফোন বেজে উঠল। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে ফুলে উঠেছে। ওইভাবেই তাকালো ফোনের স্ক্রিনে। ভাইয়ের নাম্বার দেখে রিসিভ করলো। হ্যালো।
বোনের গলা পেয়ে বুঝে গেছে আরাফাত বোনের কিছু হয়েছে। তিথি বোন আমার, কি হয়েছে তোর? উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো। ভাইয়ের আওয়াজ দিতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো। কিরে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। তিথি কান্নার জন্য কথা বলতে পারছে না, তবুও বলল, ভাইয়া কালকেই তুই ঢাকায় আয়। তিথির আচমকা এমন কথায় আরাফাত হতবাক হয় আর বলে, কেন বোন, কি হয়েছে বলবি তো? তুই আসবি কিনা বল। তিথি খুব জেদি, সেটা আরাফাত খুব ভালো করেই জানে। এখন কিছু বলবে না, তাই আর কিছু জিজ্ঞাসা না করে রাজি হলো। আদনানের রুমের থেকে তিথি যেতেই আদনান বারান্দায় যায় আর গলার আওয়াজ বাড়িয়ে দোলাকে ডাকে। আমি আরামসে বসে চা খাচ্ছিলাম আর রাস্তায় তাকিয়েছিলাম, তখন কোথা থেকে ভাইয়া বারান্দায় এসে আমাকে ডাকতে লাগলো। ভাইয়ার বাক শুনে চমকে উঠলাম। আমি দৌড়ে ভাইয়ার বারান্দায় তাকিয়ে দেখি ভাইয়া আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। ওই তোর কানে কি আমার ডাক যায় না? গম্ভীর হয়ে বলল। আমি মনে মনে 1000টা গালি দিলাম, তারপর ভেঙচি কেটে আবার বসে পড়লাম। আমাকে ভেঙচিতে হচ্ছে তোকে তো। চুপ যাও তো, জ্বালিও না। আবার জ্বালাতে এসেছো কেন? ভাইয়া আমার কথা শুনে হা করে তাকিয়ে আছে। আমি তোকে জ্বালাই? রেগে বলল। আমি বললাম, তোমার গার্লফ্রেন্ড আর তুমি আমাকে জ্বালিয়ে খেলে। বলেই ভাইয়াকে পাশ করে রুমে চলে এলাম। আদনান হা করে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। দোলা রেগে বলছে, কথা রাখলেও কি সুন্দর লাগে। কপাল কুঁচকে বিরক্ত হয়ে বলে। দোলা থাকাকালীন মুখ গম্ভীর করে রাখলেও দোলা রেগে চলে যেতে আদনানের মুখে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। পরদিন তিথিকে একটা বাসা ঠিক করে দিতে যায়, কিন্তু তিথি রেগে বলে, লাগবে না, আমি আমার ব্যবস্থা ঠিকই করতে পারবো। আদনান তাও ছাড়িনি তিথিকে। তিথি ওর কোন ফ্রেন্ডের বাসায় যাবে বলে ছাড়িয়েছে আদনানকে। তিথি সোজা ওর ভাইকে কল করে ওর ঠিকানায় চলে আসতে বলে। ও এখানে একটা হোটেলে উঠবে। ওর ভাই আসার পর তাকে জড়িয়ে ধরে কেঁদে সব বলেছে। ওর ভাই সাথে বাসার সবাই জানতো তিথি আদনানকে ভালোবাসে। আরাফাত সব শুনে রাগে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। ওর বোনের চোখে বরাবর জল এসেছে। ওই স্কান্ডার জন্য ওকে আমি আর ছাড়বো না, আমি ওকে খুন করে ফেলবো। রেগে বলল আরাফাত। তিথি বলল, না না ভাইয়া, কি সব বলছো? আদনানের কিছু করবে না তুমি ওকে। আমি মন থেকে ভালোবাসি, ওর কিছু হলে আমি মরেই যাব। আরাফাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় বোনের দিকে। ওই দোলা মেয়েটাকে ওর জীবন থেকে সরাতে হবে ভাইয়া। ওর জন্যই আদনান বারবার আমাকে ইগনোর করছে। মানে? ওই দোলাকে আদনানের চোখে খারাপ করতে হবে। ওকে ভালোবেসে আদনান ভুল করেছে, এটা ওকে বুঝতেই হবে। কিন্তু কিভাবে? সেটা আমি জানি না। তোমার বোনের খুশির জন্য তোমাকে কিছু করতেই হবে ভাইয়া। আরাফাত এমনিতে ভালো, কিন্তু রকচটা, তাই খারাপ ভালো বিবেচনা না করে বোনের চোখে জল দেখে তিথি তা বলে রাজি হয়ে যায়। এটা জীবনে চরম ভুল করে ও। দোলা কলেজের মাঠে বসে আছে, সবাই ওকে জ্বালিয়ে খাচ্ছে একটা কারণে, সামনে 16 ডিসেম্বর, তাই নিয়ে কলেজ অনুষ্ঠান হবে আর তাতেও গান গাওয়ার জন্য পাগল করছে ফ্রেন্ডরা। আরে যুদ্ধের গান পারি না, তাই আমাকে না বলে ইলমাকে বলো। সবাই ব্যর্থ হয়ে থামলো। আচ্ছা শাড়ি পরে আসবি তো নাকি? এটাও না। আমি আর শাড়ি? ইম্পসিবল দোস্ত, তোরা তো জানিস আমি শাড়ি সামলাতে পারি না। সবাই গজে উঠলো। সব কিছুতেই তোর না, কিছু করতে হবে না তোর, মন খারাপ করে বলল সবাই। আমি অসহায় মুখ করে তাকিয়ে আছি ওদের দিকে। আমার দিকটা বোঝার চেষ্টা কর। কি আর করার, রাজি হলাম সবার জন্য। আল্লাহ জানে কি হবে। বাসায় এসে শাড়ির ব্যবস্থা করলাম। আম্মুর শাড়ি লাল সবুজ মিক্স করা, ব্লাউজ লাল। আমি শাড়ি পরবো শুনেই আম্মু আমাকে মার্কেটে নিয়ে এলো আর সিম্পল গহনা কিনে দিল, সাথে শাড়ি নিউ কিনে দিতে চেয়েছিল, আমি মানা করেছি। বাসার ওইটাই পরবো। বিজয় দিবসের দিন মামুনি আর আম্মু মিলে আমাকে সাজিয়ে দিল। কুচি করে উপরে চিকন করে উঠিয়ে শাড়ি পরলাম। কোমরে বিছা, গলায় লাল পাথরের হার, কানে ঝুমকা, চুলে খোপা করে গাজরা দিয়ে দিল মামুনি। হাতে লাল সবুজের মিক্সড করা চুড়ি হাত ভর্তি, ভালো করে পিন আপ করে দিল যাতে না খুলে। আয়নার দিকে নিজেকে দেখছি, কি সুন্দর লাগছে নিজেকে দেখে, নিজেই চোখ ফেরাতে পারছি না। আম্মু আর মামুনি তো প্রশংসা করতে করতে শেষ। ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল দিয়েছি মোটা করে, এসব মামুনির পছন্দ। হাঁটতে গিয়ে পড়লাম জ্বালায়, বাপরে এটাই তো টেনশন। ঢোক গিলে হাঁটছি, পড়লাম ভাব। এই জন্য শাড়ি আমি পরতে চাই না।
তবুও সবাই আমাকে এটা পড়ার জন্য ব্ল্যাকমেইল করে। কাদো কাদো মুখ করে কুচি ধরে বেরিয়ে এলাম বাসা থেকে। মামুনিও আসলো আমার সাথে, সাথে আম্মুও। বাইরে এসে মুখোমুখি হলাম আদনান ভাইয়ের সাথে। ভাইয়া গাড়িতে হেলান দিয়ে ফোন টিপছে। আমার দিকে একবার তাকালো, ফোন থেকে মাথা উঁচু করে ভাইয়া তাকিয়ে হা হয়ে গেল। আদনান দোলার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। দোলা আদনানের তাকানো দেখে ভুরু কুচকে এগিয়ে গেল। তারপর ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, ভাইয়া এখানে কেন? তোর সাথে যাবে। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, কি আমার সাথে কেন যাবে? ভাইয়া বলল, তাড়াতাড়ি ওঠ, রেডি হতে সময় লাগে। আমি এবার রেগে তাকিয়ে আম্মুকে বললাম, না আমি যাব না, আমি একা যাব। সবার জোরাজোরিতে ভাইয়া গাড়িতে উঠতে হলো। আমি কটমট করে গাড়িতে উঠে বসলাম। আদনান ভাইও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আমি চুপ করে একবার ভাইয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইলাম। শাড়ির কুচি হাত দিয়ে ঠিক করে বসে আছি। ভাইয়া গাড়ি ছেড়েছে। কিছু দূরে আসতেই গাড়ি থামালো। আমি ব্রু কুচকে অবাক হয়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। আমি ভাইয়ার তাকানো দেখে হকচকিয়ে গেলাম। এইভাবে তাকালে লজ্জা করে। আচ্ছা, আমার কি কিছু ভুল হয়েছে? এভাবে গাড়ি থামিয়ে ভাইয়া তাকিয়ে আছে কেন? আমি গাড়ির আয়নায় নিজেকে ঘুরিয়ে নিজের মুখ দেখতে লাগলাম। না, সবই তো ঠিক আছে। তাহলে শাড়ির আঁচল কুচি ঠিক করলাম। তাও আজকে ভাইয়ার সাথে কথা বলবো না ভেবেছিলাম, কিন্তু এখন না বলে থাকা যাবে না। আমি ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? এমন হা করে তাকিয়ে আছো কেন? আগে জীবনে দেখো নাই আমাকে? আমার কথার জন্যই ছিল মনে হয়। আমি কথা বলতেই ভাইয়া বলল, দেখেছি, এ কিন্তু আজকের মতো দেখিনি। ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, মানে বলেই আবার বলে উঠলাম, ও বুঝেছি, আজ বুঝি খুব সুন্দর লাগছে আমাকে দেখতে, যে চোখ সরাতে পারছো না। আমি এমনিতে সুন্দর, আজকে আরো বেশি সুন্দর হয়ে গেছে সেজে, তাই না? তোমার চোখই সরছে না? খুশি হয়ে বললাম, কারণ ভাইয়া আমাকে দেখে ফিদা হয়ে গেছে। কেমন হা করে তাকিয়ে আছে। এক্সট্রা ভাব নিয়ে কানের দুল ঠিক করছি। মনে মনে আমার লাড্ডু ফুটছে। সব খুশি ধপ করে নিভে গেল ভাইয়ার কথা শুনে। তোকে মোটে সুন্দর লাগছে না, বরং আজকে সব চাইতে বাজে লাগছে দেখতে। ছি, কেমন লাল লিপস্টিক দিয়েছিস ছোটে, একটু মানায়নি। আবার চলে খোপা, মাই গড, বুড়ি লাগছে দেখতে। আদনান ভাইয়া আমার দিকে নাক সিটকে তাকিয়ে বলছে, আর শাড়ি কেমন করে পরেছিস? পেট দেখা যাচ্ছে তো। ছেলেদের তোর কি পেট না দেখালে হয় না? এই কথাটা ভাইয়া মৃদুর রাগ নিয়ে বলল। আমি মলিন মুখ করে হা করে ভাইয়ার কথা শুনছিলাম। পেট দেখা যাচ্ছে শুনেই চমকে উঠলাম। বড় বড় চোখ করে তাকালাম। সত্যি শাড়ি সরে গেছে। ভাইয়া আমার পেটের দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি শাড়ি নিয়ে ঢেকে নিলাম পেট। লজ্জা লাগছে অনেক। ভাইয়া আমার পেট দেখে নিল। ছি, আর কি বললো? আমাকে বাজে লাগছে। কিন্তু মামুনি আম্মু যে বললো অনেক সুন্দর লাগছে, তাহলে কি তারা মিথ্যা বলেছে? গভীর চিন্তা করছি, নাকি ভাইয়া মিথ্যা বলল আমাকে রাগানোর জন্য। গালে হাত দিয়ে ভাবছিলাম, তখন হঠাৎ মনে হলো কেউ আমার চুল ধরেছে। আমি চমকে উঠলাম। দেখি আদনান ভাই আমার চুল খুলে দিচ্ছে। আমি হা করে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। তারপর বললাম, ভাইয়া আমার চুল খুলছিস কেন? আদনান ভাই কড়া চোখে তাকালো আমার দিকে। আমি চুপ করে গেলাম। ভাইয়া আমার চুল খুলে ছেড়ে দিল। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া এলোমেলো চুল ঠিক করে দিল। তারপর একটা টিস্যু এনে আমার একদম কাছে চলে এলো। ভাইয়ার গরম